সময়কাল 2021 সালের শেষের দিকে। তখন আব্দুল হান্নান ভাই তার পরিবারকে নিয়ে একটি নতুন ফ্ল্যাট বাড়িতে ওঠেন। আব্দুল হান্নান ভাই তখন মাইক্রোবাস চালান, আর তার বড় ছেলে শুভ ঢাকাতে সিএনজি চালাতেন। প্রথমত একটা বিষয় বলে রাখি, এই যে ফ্ল্যাটটা, এই ফ্ল্যাট বাড়ি অর্থাৎ এই বিল্ডিংটা আর কি, এটা একটা সময় যখন ছিল না, ওই জায়গাতে টিন শেডের একটা ঘর ছিল, সেই ঘরটা ভেঙে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। সঙ্গত কারণে জায়গাটার বর্ণনা আমরা দিচ্ছি না, তবে এতটুকু বলতে পারছি, সেটা হচ্ছে মুগদার মদিনাবাগের আশেপাশে, অর্থাৎ ঢাকার যে মুগদা এরিয়া রয়েছে, এই মুগদা এরিয়ার ভেতরে কিন্তু মদিনাবাগ নামক একটা জায়গা রয়েছে, এই জায়গার আশেপাশের কোনো একটা জায়গা। আব্দুল হান্নান ভাইয়ের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। আব্দুল হান্নান ভাই ঢাকার মুগদার এই মদিনাবাগের আশেপাশে যখন পরিবার নিয়ে থাকা শুরু করলেন, তখন এই যে এই ফ্ল্যাটটাতে ওঠেন। এই ফ্ল্যাটে ওঠার আগে ওই মদিনাবাগেরই আশেপাশে উনি থাকতেন আর কি। ওনার পরিবারের সদস্যর মধ্যে উনি, ওনার স্ত্রী, 2 ছেলে 1 মেয়ে, আর ওনার মা, তো সবাই মিলেই তো এই ফ্ল্যাটে উঠেছেন। যেই বাসাতে উনি উঠেছেন সেই রুমটার বর্ণনা একটু দেই। 3টা রুমের ভেতর মাঝের দিকে ডাইনিং রুম রয়েছে। এই রুমটাতে আবার তখন ওনারা খাঁচায় কবুতর এবং পাখি পালতেন। 2 পাশে 2টা ড্রয়িং রুমের মতো স্পেস রয়েছে, বেশ ভালোই বড় স্পেস ছিল। আর বেডরুম তো রয়েছেই। এক রুমে উনি আর ওনার স্ত্রী থাকতেন, আর এক রুমে ওনার মা, 2 ছেলে আর 1 মেয়ে থাকতো। আর দাদির সাথে আসলে ওই সময়ে ওনারা, বিশেষ করে যে বাচ্চা কাচ্চারা থাকতো, কারণ ওরা তো তখনও বড় হয়নি, ছোট ছোট আর কি। ওনার বড় ছেলের বয়স তখন 16 বছর, ছোট ছেলের বয়স 8 বছর, আর যে মেয়েটা তার বয়স 2 থেকে 3 বছরের মধ্যে ছিল আর কি ওই সময়। এই আব্দুল হান্নান ভাই আর ওনার বড় ছেলে কাজের কারণে ম্যাক্সিমাম সময় তো বাইরে থাকতেন। নতুন বাড়িতে ওঠার পর একদিন ওনার ছোট ছেলে, তার নাম হচ্ছে আলী, দুপুর 12টার পর বাচ্চাদের ফুটবল যেটা থাকে আর কি, আমরা অনেক সময় কিনে দেই এ ধরনের ফুটবল আর কি, তো এটা নিয়ে খেলা করছিল ঘরের ভিতরে। যেহেতু ঘরটা বড় ছিল, তো খেলার জন্য বেশ পারফেক্ট ছিল বাচ্চাদের জন্য ওই ঘরটা। তো এক রুম থেকে আর এক রুমে যাওয়া যেত খুব অনায়াসেই। ফুটবল খেলতে খেলতে একটা পর্যায়ে ওনাদের ঘরের মাঝের যেই ডাইনিং স্পেসটা, সেই রুমেও কিন্তু একটা খাট পাতা ছিল আর কি। বলটা কি হয়েছে, ওই খাটের নিচে চলে গিয়েছে। ওনার ছোট ছেলে যখনই বলটা আনতে যাবে, খাটের নিচে যখন উকি দিয়েছে, তখনই দেখতে পায় তার বয়সী একটা বাচ্চাটার শরীরে কোনো কাপড় চোপড় নাই, ওই খাটের নিচে আছে, আর চোখ দুটো বড় বড় করে ওনার যে ছোট ছেলে তার দিকে তাকিয়ে রয়েছে। আর তার চোখ দুটো বেশ বড় বড় তো ছিলই, লাল টকটকেও ছিল। ওনার ছোট ছেলে আলী এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান, আর এটা দেখা মাত্রই সেই জোরে করে ও মাগো বলে একটা চিৎকার দিয়ে ওঠেন। তো পাশের ঘর থেকে এই আলীর দাদি, তারপর আলীর মা দৌড়ে চলে আসছেন, এসে আলীকে ধরেছেন, বলে কি হয়েছে রে, কি হয়েছে, চিৎকার দিলা কেন বাবা? তখন এই আলী বলে, দেখো দেখো, এই খাটের নিচে একটা ছোট ছেলে আমার দিকে কিভাবে যেন বড় বড় লাল চোখ করে তাকাইছিল। সবাই তো সাথে সাথে ওই খাটের নিচে মাথা ঝুঁকে তাকায়, কিন্তু দেখে কিছুই নাই। তখন আলীকে সবাই সান্ত্বনা দিয়ে বলে, ও কিছু না বাবা, তুমি হয়তো মনের ভুলে এটা দেখেছো, ভয় পেয়েছো, নতুন জায়গা তো এরকম মনের ভুল হতেই পারে। এরপর এই যে আব্দুল হান্নান ভাই যখন বাসায় ফেরত আসেন, তার বড় ছেলে বাসায় আসছে, তারাও এটা শুনেছেন। এটা শোনার পর আসলে ওনারা ওইভাবে পাত্তা দেন নাই, অনেকটা হেসেই উড়িয়ে দিয়েছিলেন। ছোট বাচ্চা কাচ্চা হয়তো বা কি থেকে কি দেখেছে, এরকম কারণে হয়তো এরকম করেছে, হয়তো পেতেই পারে, চোখের ভুল হতে পারে, হুটহাট করে এরকম দেখেছে, দিনের বেলা এরকম হওয়ার তো কোনো কারণ নেই, এরকমই চিন্তা করেছে আর কি। এরপরে 2-3 দিন চলে যায়, সবাই বুঝতে না পারলেও ওনার ছোট ছেলে আলী এই অবয়বের উপস্থিতি টের পেত মাঝে মধ্যে।
3-4 দিন পর এই আব্দুল হান্নান ভাইয়ের বড় ছেলে শুভ সিএনজি চালানো শেষ করে বাড়িতে এসেছে। তখন দুপুর 12:30টার আশেপাশে আর কি বাজে। একটু বিশ্রাম নেওয়ার জন্য আসে, অনেক সকালবেলা বের হয়েছিল। তো ডাইনিং রুমে এসে খাটের উপর শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর বড় ছেলের যখন একটু ঘুম ঘুম ভাব এসেছে, ঠিক তখনই ঘটলো ভয়ঙ্কর একটি ঘটনা। ওনার বড় ছেলে ঘুমের ঘরে দেখতে পায় সেই বিবস্ত্র ছোট বাচ্চার অবয়বটা। এই অবয়বটা ওনার বড় ছেলের বুকের উপর বসে গলা চেপে ধরেছে, যেভাবে অনেক সময় বোবায় ধরলে আমরা কথা বলতে পারি না, এরকম হয়েছে আর কি। প্রথমত এই অবয়বের হাত থেকে ছুটতে এই শুভর বেশ বেগ পেতে হয়েছিল। পরবর্তীতে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়েছে। তারপর এই অবয়বটিকে জোরে একটা ঝাড়ি দিয়ে ফেলে দিয়েছে। তারপর ডাইনিং রুম থেকে একটা দৌড় দিয়ে বের হয়ে চলে যায় অন্য রুমে। তখন বাসায় থাকা সবাইকে সে হাঁপাতে হাঁপাতে বলছে যে এই ঘটনা ঘটছে আমার সাথে। তখন উপস্থিত সবাই বড় ছেলের মুখ থেকে ঘটনাটি শোনার পর একটু ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ভীত সন্ত্রস্ত হওয়ার কারণও ছিল, কারণ এ তো আর ছোট না, আলী তো ছোট, কিন্তু শুভ তো বড়। এই ঘটনার পর থেকে মূলত আস্তে আস্তে বাড়ির যারা বয়স্ক, যারা বোঝেন আর কি, বিশেষ করে এই যে আব্দুল হান্নান ভাই, তার স্ত্রী, তার মা, ওনাদের কিন্তু বিশ্বাস হতে শুরু হয়। ওনারা চিন্তা করে নিশ্চয়ই এই বাড়িতে কোনো প্যারানরমাল সমস্যা আছে। একদিকে এই মাইক্রোবাস চালিয়ে রাতের বেলা উনি যখন বাসায় ফেরত আসতেন, তখন তো শরীর খুব ক্লান্ত থাকতো। আশ্চর্যজনকভাবে তখনই বাসায় ঢোকার পর কেন যেন একটা থমথমে পরিবেশ সৃষ্টি হতো। ওনার শরীরটা আচমকা ভার হয়ে যেত কোনো এক অজানা কারণে। কেন জানি আগে থেকে এরকমটা কিন্তু কখনো লাগেনি, কিন্তু ঘরে ঢোকার পর এরকমটা মনে হতো। উনি চিন্তা করলেন যে শরীরটা মনে হয় একটু বেশি খারাপ খারাপ লাগছে, এরকম কারণে হতে পারে। অনেক সময় বাসায় ঢোকার পর শরীরটা একদম ছেড়ে দেয়, ভার হয়ে যায়, একটু বিশ্রাম নিতে মন চায়, এটার কারণে হতে পারে। কিন্তু না, প্রতিদিনই কি একই রকম হবে নাকি? ওই দিন আবার একটু শরীরটা বেশি ভার ভার ওনার কাছে লাগছিল। তো বাসায় আসার পর ওনার বড় ছেলের সাথে ঘটনাটি ওনাকে জানায় সবাই। এরপর মূলত উনি ফিল করেন যে আচ্ছা, আমি যে বাসায় ঢুকি, ঢোকার পর শরীরটা ভার হয়ে যায়, কেমন কেমন যেন লাগে। আর বড় ছেলের সাথে এই ঘটনাটা ঘটলো, তাহলে কি যে আগে যে শরীর ভার হয়ে যেত এটার সাথে কোনো সংযোগ রয়েছে? উনি যখন জানলেন যে ওনার বড় ছেলের সাথে এই ঘটনাটি ঘটেছে দিনের বেলাতে, উনি প্রাথমিকভাবে ভয় পেলেও ওইটা ওইভাবে প্রকাশ করেন নাই। তবে ওনার একটু রাগ হয় বেশি। নতুন বাসায় আসতে না আসতে সবার সাথে এরকম সমস্যা হচ্ছে, ঘটনাটা কি? উনি তখন বাসার সবাইকে বলেন যে আজ রাত্রে আমি ডাইনিং রুমে একা ঘুমাবো, দেখি কি হয়। তোমরা সবাই আজকে রাত্রে অন্য জায়গায় থাকবা, আমি দেখতে চাই, বুঝতে চাই যে আসলেই এখানে সমস্যাটা কি। আর তাছাড়া তোমরা কি ভুল দেখেছো না কি হয়েছে এটাও তো বুঝতে হবে। তো এই যেই ডাইনিং রুমটা, এই ডাইনিং রুমেই সমস্যাটা বেশি দেখা যাচ্ছিল অন্য রুম থেকে। এদিকে আব্দুল হান্নান ভাই ওই রাত্রে এই অশুভ শক্তির সাথে মোলাকাত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। উনি আসলে নিজেও বুঝতে পারেন নাই যে কোন একটা বিষয়ের সাথে উনি নিজেকে জড়িয়ে ফেলছেন। যাই হোক, উনি তো রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে এক প্যাকেট সিগারেট সাথে নিয়ে রাত 12টার পরে ঘুমোতে গিয়েছেন ওই ডাইনিং রুমে। অন্য রুমে ওনার পরিবারের সবাইকে পাঠিয়ে দিয়েছেন। ডাইনিং রুমে ঢোকার পর থেকে ওনার শরীরটা আবার ভার হতে থাকে। রাতে একটা সিগারেট শেষ করে উনি ঘুমিয়ে পড়েছেন। রাত যখন আনুমানিক 2টা কি 2:30 বাজে ওনার ঘুম ভেঙে যায়। ডাইনিং রুমে থাকা যে কবুতর রয়েছে, এই কবুতর কিন্তু এক ধরনের শব্দ করে, বাকবাকুম বাকবাকুম শব্দ করে। মনে হচ্ছে এই কবুতরগুলো বেশ দ্রুত এই শব্দটা করছে, কোনো কিছু দেখে ভয় পেয়েছে বা তারা আতঙ্কিত হয়েছে, এই কারণে এরকম শব্দ করছে। উনি ডাইনিং রুমে থাকা ডিম লাইটের আলোতে দেখতে পেলেন যে একটা খাট রাখার পর, মানে রুমের একটা পাশে খাট রাখার পর সামনে যে একটা ফাঁকা জায়গা থাকে, ওইখানে তার যে ছোট ছেলে আলী, এই আলীর বয়সের একটা ছেলে, 7-8 বছর বয়সের হবে আর কি,
তার শরীরে কোনো জামা কাপড় নাই, সে উল্টো দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে। মানে সে এমনভাবে দাঁড়িয়েছে তার পিঠ দেখা যাচ্ছে, শরীর দেখা যাচ্ছে, তার মুখটা অন্যদিকে। আর এই জিনিসটা একটা ফুটবল হাতে করে মনে হচ্ছে খেলছে। কিভাবে খেলছে? সে দাঁড়িয়ে ফুটবলটা একবার ফ্লোরে ফেলছে, ওইটা আবার যখন উপর দিকে উঠে যাচ্ছে সুইং করে, আবার সেটা ধরছে, আবার ফেলছে, আবার ধরছে। এইভাবে সে ওই ফুটবলটা হাতে নিয়ে খেলছে। উনি এই জিনিসটা দেখে প্রথম দিকে একটু ভেবাচাকা খেয়ে যান। উনি খাটের উপরে উঠে বসেছেন, চিন্তা করছেন এটা আমি কি দেখছি। দরজা জানালা সবকিছু বন্ধ করা, এই বাচ্চাটা কিভাবে এই রুমের মধ্যে প্রবেশ করলো? এটা তো কোনো স্বাভাবিক বাচ্চা না। উনি সাহস করে বাচ্চাটিকে জিজ্ঞেস করতে থাকেন যে, এই তুমি কে? কোথা থেকে আসছো? এখানে কি কাজ তোমার? আমাকে কি চেনো তুমি? আমাকে জানো আমি কে? তুমি কেন আমার সন্তানদেরকে ভয় দেখাচ্ছ এইভাবে? এরপর পরক্ষণেই ওই বাচ্চাটি জবাব দিতে থাকে ভয়ঙ্কর ভারী কর্কশ কণ্ঠে, উল্টো দিকে ঘুরেই, তুই কে? এটা তো আমার দেখার বিষয় না, আমার জানারও বিষয় না, জানতেও চাই না। এই বাসা ছাড়, এখানে আমি অনেক দিন থেকে থাকি, এটা আমার বসবাসের জায়গা। যদি ভালো চাস তোর ছেলে মেয়েকে নিয়ে চলে যা, এখান থেকে চলে যা তাড়াতাড়ি। এই বাসা ছাড়, এই বাসার আশেপাশে যদি তোদেরকে না দেখি, যত দ্রুত সম্ভব চলে যা। এই বাচ্চাটা কিন্তু ওইদিকে মুখ ঘুরিয়ে এই কথা বলছে। তার কণ্ঠটা মনে হচ্ছে এমন ভাবে মস্তিষ্কে এসে বাড়ি দিচ্ছে, হার্টবিটও বেড়ে গেছে, এমন ভয়ঙ্কর কণ্ঠ। তখন আব্দুল হান্নান ভাই কি করেছেন? দ্রুত বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করেছেন, সিগারেট জ্বালিয়েছেন। জ্বালানোর পর যখন সামনের দিকে তাকিয়েছেন, তখন উনি দেখেন যে ওই বাচ্চাটা এখন আর সামনে দেখা যাচ্ছে না। এরপর উনি বিছানা থেকে উঠে রুমের সাথে থাকা ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে যখন খাটের উপর এসে বসেছেন, আবার একটা সিগারেট ধরিয়েছেন আর ভাবছেন, নতুন বাসায় উঠলাম, আসলে হচ্ছেটা কি? এভাবে ভাবতে ভাবতে 5 মিনিটও হয় নাই, 5 মিনিটের ভিতর ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। অন্য রুমে থাকা ওনার ছেলে মেয়ে এবং পরিবারের 5 জন সদস্য সবাই চিৎকার চেঁচামেচি করে ওঠে জোরে জোরে। উনি সাথে সাথে সিগারেট অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে ওই রুমে গিয়ে লাইট জ্বালিয়ে দেখেন যে সবাই একসাথে আল্লাহ আল্লাহ বলে চিৎকার চেঁচামেচি করছে। আর এই অবস্থা দেখে উনি নিজেও আতঙ্কিত হয়ে গেছেন যে কি ব্যাপার, কি হলো এখানে। এদিকে বাড়ির যারা বড় রয়েছেন, বিশেষ করে স্ত্রী এবং ওনার মা, তারা বলছেন আল্লাহ গো রক্ষা করো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এরকম বলছেন। আর বাচ্চারা আল্লাহ আল্লাহ করছে। উনি যখন ওই ঘরে লাইট জ্বালিয়েছেন, তখন দেখতে পান যে ওনার মা, অর্থাৎ আব্দুল হান্নান ভাইয়ের মা, উনি শরীরের অর্ধেক অংশ খাটের নিচে দিয়ে শুয়ে আছেন। উনি ওই অবস্থাতেই আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বলছেন। ওনার বয়স্ক মা খাটের অর্ধেকটা ঢুকে গেছেন। ঘটনাটা কি? উনি জিজ্ঞেস করেন যে কি হয়েছে, একটু থামো তোমরা, আমাকে একটু বলো। তখন সবাই এক এক করে বলে ঘটনাটা কি ঘটেছে। প্রথমে ওনার বড় ছেলে শুভ বলতে থাকে যে সে দেখে একটা কালো আকৃতির বিশাল বড় বিড়াল দেয়াল দিয়ে হাঁটতে হাঁটতে ফ্যানের কাছে চলে গেছে। বিড়াল কিন্তু মাকড়সার মতো দেয়াল বাইতে পারে না, কিন্তু এই বিড়ালটা মাকড়সার মতো দেয়াল বেয়ে যে ফ্যানটা আছে, ফ্যানটা ঘোরে, ওই ফ্যান যে ঘুরছে, ফ্যানের যেই লোহাটা যেটা দেয়াল থেকে বা ছাদ থেকে ঝোলে, এরপর তো নিচের অংশটা থাকে, ওইখানটাতে চলে গেছে। এরপর দেখে যে এই যে বিড়ালটা, এই বিড়ালটা কি করলো, চলন্ত ফ্যানের উপর ঝাঁপিয়ে পড়লো। এরপর ফ্যানটা মনে হলো থেমে গেল। ফ্যানটা থেমে যাওয়ার পর এই একটা পাখা থেকে আরেকটা পাখা, আরেকটা পাখা থেকে আরেকটা পাখা, এইভাবে বৃত্তাকারে সে লাফ দিয়ে দিয়ে ঘুরপাক খাচ্ছে। এর একটা অদ্ভুত ব্যাপার। ওই সময় হয় কি যে সেম ঘটনা, যে ওই বিড়ালটা কিন্তু ওইখানে আছে, আর ওনার মা
এই আব্দুল হান্নান ভাইয়ের মা, তার কাছে মনে হলো কে যেন তাকে হ্যাচকার টানে বিছানা থেকে ফেলে দিল। এরপর তার পা ধরে টানতে টানতে খাটের নিচে নিয়ে যাচ্ছে। এটা তো গেল ওনার মায়ের সাথে ঘটনা, আর ওনার ছেলে শুভ যেটা দেখেছিলেন। এরপর ওনার যে মেয়ে, 2-3 বছর বয়সী মেয়ে, তাকে জিজ্ঞেস করে, এই তুমি কি দেখছো? এতটুকু বাচ্চা ভাঙা ভাঙা কণ্ঠে বলছে যে সে দেখেছে এই বাচ্চার পায়ের কাছে একটা বাচ্চা, আর একটা বাচ্চা, তার ইমিডিয়েট বড় ভাই যে আলী, তার বয়সী, শরীরে কাপড় চোপড় নাই, তার পায়ের কাছে এই বাচ্চাটা দাঁড়িয়ে আছে, বড় বড় চোখ করে, আর চোখ দুটো লাল টকটকে, আর ভয়ঙ্কর ভাবে হাসছে, হাসির কোনো শব্দ হচ্ছে না। এরপর সর্বশেষ থাকলো ওনার স্ত্রী। ওনার স্ত্রী কি দেখেছেন সেই বিষয়টা জানার দরকার। ওনার স্ত্রী বলছেন যে ওই নাকি ঘরের দরজায় 3 বার জোরে জোরে টোকা দেওয়ার শব্দ পেয়েছেন। স্পষ্টভাবে উনি শুনতে পেয়েছিলেন যে এই টোকাটা কেউ দিচ্ছে। এটা ঘুমের ঘোরে যে উনি শুনেছেন বিষয়টা এরকম না। উনি আসলে বুঝতে পারছেন না ঘটনাটা কি। একই সাথে কিন্তু ঘটনা ঘটছে, অর্থাৎ একই সাথে এই হান্নান ভাইয়ের মাকে আস্তে আস্তে টানতে টানতে খাটের নিচে নিয়ে যাচ্ছে। হান্নান ভাইয়ের বড় ছেলে শুভ, সে দেখছে একটা বিড়াল ফ্যানের এক পাখা থেকে আর এক পাখা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তার মেয়ে যে ছোট, সে দেখছে তার পায়ের কাছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, বাচ্চার অবয়ব, বিবস্ত্র অবস্থায়, বড় বড় চোখ করে তাকিয়ে আছে আর হাসছে। আর এই যেই দরজার টোকার শব্দ, এই শব্দটা শুনেছেন শুধু ওনার স্ত্রী। তো এরকম যখন হলো, তখন তো আসলে এট এ টাইম একই সময়ে সবাই এটা ফিল করছে, দেখছে। এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। এদিকে উনি যে ওই ডাইনিং রুমে ওই অবয়বটার সাথে কথা বলেছেন, এটা কিন্তু তখনও কাউকে জানান নাই। সিগারেট জ্বালানোর পরে ওই অবয়বটা যখন এই আব্দুল হান্নান ভাইকে ভয় দেখিয়ে কাবু করতে পারলো না, তখন মূলত উনি এই প্রবলেমটা ফেস করেছেন, অর্থাৎ ওনার পরিবার প্রবলেমটা ফেস করেছেন। ওই অবয়বটা তখন পরিবারের অন্য সদস্যদেরকে গিয়ে ভয় দেখানো শুরু করেছে। এখন উনি কি করবেন? উনি যে এইটার সাথে কথা বলেছেন, এই রাতের বেলা যদি বলেন তাহলে তো সবাই আরো ভয় পাবে। ওই সময়ের মতো উনি কাউকে বুঝতে দেন নাই। সকালবেলা যখন ফজর আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, সবার আগে ওনার বড় ছেলে শুভ ঘুম থেকে উঠছে। ওই রাত্রে কিন্তু এই ঘটনার পর আর কিছু হয়নি। তো সে তো বাইরে বের হয়ে গেছে। কোন সময় বের হয়েছে এই হান্নান ভাই বলতে পারেন না, সকাল সকালই বের হয়েছে আর কি। আসলে প্রতিদিন সকালবেলা ওনার বড় ছেলে শুভ ঘর থেকে আগেই বের হয়। এর ঘন্টাখানেক পরে এই আব্দুল হান্নান ভাই বের হতেন আর কি। তো ওই দিন ভোরবেলা উনি ওনার বাড়িওয়ালাকে ওনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা শুরু থেকে শেষ পর্যন্ত অবগত করেন। জানতে চান যে এই বাড়িতে কোনো সমস্যা আছে কিনা, কেন এখানে এই সমস্যাগুলো হচ্ছে, আগে থেকে কোনো প্যারানরমাল সমস্যা ছিল কিনা, এগুলো তো জানতে চাওয়াটা স্বাভাবিক। তো উনিও জানতে চেয়েছেন। তো বাড়িওয়ালা তো কোনোভাবে বিশ্বাস করতে চান না, স্বীকারও করে না। কারণ এগুলো স্বীকার করলে তার বাসায় থাকা ভাড়াটিয়ার আতঙ্কিত হবে, ভয় পাবে, বাসা ছেড়ে দিয়ে চলে যেতে পারে। এই জন্য কোনো বাড়িওয়ালা কিন্তু এটা স্বীকার করতে চাইবেন না, এটাই স্বাভাবিক। এখন এইখানে আর একটা ব্যাপার রয়েছে যে এই বাড়িওয়ালা, অর্থাৎ এই যে ফ্ল্যাটের যিনি মালিক, ওনার আর একটা ফ্ল্যাট ছিল ওই বিল্ডিংয়েই। ওখানে আরো ফ্ল্যাট যারা ছিল, যেগুলো ছিল আর কি, ওই ফ্ল্যাটের মালিক আবার আলাদা আলাদা। তারা কিন্তু বিভিন্ন সময় অন্য লোকের কাছে সেল করে দিয়েছে প্রথম দিকে যারা মালিক ছিল, যেমনটা হয় আর কি। আর এই যে যিনি বাড়িওয়ালা, উনি কিন্তু এই যে জমির মূল মালিক না, এটা একটা ডেভেলপার কোম্পানি এইখানে জায়গাটা নিয়ে নেয়, নেয়ার পর এখানে বিল্ডিং তৈরি করে। তো বিল্ডিং তৈরি করার পর প্রথমে যিনি এই ফ্ল্যাটটা নিয়েছিলেন, 2টা ফ্ল্যাট, তার কাছ থেকে মূলত উনি এই ফ্ল্যাট কিনেছিলেন। আর উনি তো আগে কি হয়েছে না হয়েছে এই বিষয়ে জানেন না, উনি এগুলো অবগতও ছিলেন না। উনি প্রথম শুনলেন এটা। পূর্বে যারা ছিল বা পূর্বের যিনি মালিক ছিল, তিনি এই বিষয়ে কিছু বলেন নাই।
এটা ফাঁকাই ছিল, উনি আবার একটু কাজ করেছেন, একটু রং টং করেছেন, এরপরে নতুন ভাড়াটিয়া উঠিয়েছেন আর কি। এখন এই সমস্ত বিষয়গুলো বাড়িওয়ালারা স্বীকার করবে না, আর উনিও আসলে জানতেন না বাড়িওয়ালা যে এরকম কোনো সমস্যা রয়েছে, কারণ উনি হয়তো একটু কম টাকায় পেয়েছেন, উনি ফ্ল্যাটটা কিনে নিয়েছেন। এখন এই যদি ব্যাপারগুলো বাড়িওয়ালাকে বলা হলো, এইটা শোনার পর বাড়িওয়ালা একটু চিন্তিতই হলেন, হওয়াটাই স্বাভাবিক। এরপর বাড়িওয়ালা কি করলেন, ওনাদের ঘর থেকে একটা কোরআন শরীফ এনে আব্দুল হান্নান ভাইকে দেন, দিয়ে বলেন যে এইটা ডাইনিং রুমে রাখো, রাখার পর দেখো তো আসলে কোনো সমস্যা হয় কিনা। তো ডাইনিং রুমে ওনাদের কাঠের একটা শোকেস ছিল, সেখানে এই কোরআন শরীফটা রেখে দিয়েছেন। এরপর আবার ওই ডাইনিং রুমের খাটের উপর বসে একটা সিগারেট ধরিয়েছেন। তখন তো সকাল, অর্থাৎ সকালবেলায় কিন্তু উনি বাড়িওয়ালার সাথে কথা বলেছেন, তখন প্রায় 7টার কাছাকাছি বা 7:30টার মতো বাজে আর কি। ওই সময় ঘটলো আর একটা ভীতিকর ঘটনা, যেটা উনি পরে বুঝতে পেরেছিলেন। উনি দেখেন যে এই যে যে কাঠের যে শোকেসের মতো যে জিনিসটা, এই জিনিসটার উপরে উনি তো কোরআন শরীফ রেখেছেন, এই জিনিসটার পাশে এক হাত দিয়ে হেলান দিয়ে ওনার বড় ছেলে শুভ দাঁড়িয়ে আছে, আর ওনার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। উনি কিন্তু সকালবেলা যে শুভ বেরিয়ে গেছে এটা কিন্তু জানতেন না, প্রতিদিনই তো বের হন তার বড় ছেলে, কিন্তু তখনও কিন্তু উনি জানতেন না তার বড় ছেলে শুভ বের হয়ে গেছে। চিন্তা করছে রাতের বেলা তো কারো ঘুম টুম ভালো হয় নাই, হয়তো এখনো ঘুমাচ্ছে। তো উনি বলছেন, কিরে শুভ, কিছু বলবি, এইভাবে তাকিয়েছিস যে, এখনো বের হোস নাই? তো ওনার ছেলে একটা কথারও জবাব দিল না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। উনি তখন সিগারেট টানতে টানতে ওনার বাম দিকে সিগারেটের যেই ছাই ফেলার ট্রে রয়েছে, স্ট্রে, তো সেখানে ছাই ফেলেছেন। আবার যখনই সামনের দিকে তাকিয়েছেন, 2 সেকেন্ডও হয় নাই, দেখেন যে ওনার যে বড় ছেলে ওখানে দাঁড়িয়েছিল সে এখন নাই। এই 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে সে নাই। উনি ভেবেছিলেন হয়তো তার ছেলে ওয়াশরুমে যেতে পারে। এভাবে করতে করতে প্রায় 10 মিনিট হয়ে যায়। এরপর আধা ঘন্টা ছেলের জন্য অপেক্ষা করছেন, কিন্তু না, সে তো ওয়াশরুম থেকে বের হয় না। আর ওয়াশরুমে যদি ওনার বড় ছেলে যাবে তাহলে তো এত দেরি করার কথা না। উনি পরক্ষণে বিছানা থেকে উঠে ওয়াশরুমের ভেতর গিয়ে একটু উকি ঝুঁকি মেরে দেখেন যে কেউ আছে কিনা। দেখেন যে ওয়াশরুমের দরজা খোলা, ওয়াশরুমের ভেতরে কেউ নাই। চিন্তা করলেন যে অন্য পাশের রুমে একটু খুঁজে দেখা যাক। সেখানেও উনি খোঁজেন। উনি দেখলেন যে ওনার ছোট ছেলে আলী, ওনার মেয়ে, ওনার মা, ওনার স্ত্রী সবাই আছে। ওনার ওয়াইফ কিন্তু তখন রান্না করছিল রান্নাঘরে, রুমে ছিল না, রান্নাঘরে ছিল। তারা সবাই আছে, ওনার বড় ছেলে নাই। তাহলে একটু আগে উনি যাকে দেখলেন এটাকে, উনি তো ওনার ওয়াইফকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা শুভ কোথায় গেছে, তাকে তো মাত্রই দেখলাম যে এইখানে শোকেসের পাশে এক হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার দিকে তাকিয়ে রয়েছে। এই কথা শোনার পর ওনার ওয়াইফ একটু ভ্রু কুচকে বলছেন যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি, শুভ তো সেই ভোর 5টার পর পরই বের হয়ে গেছে, আমি নিজে দরজা খুলে দিয়েছি, দরজা বন্ধও করে দিছি। তখন উনি বুঝতে পারেন যে আসলে উনি যেটাকে দেখেছেন এই সকালবেলা, এই জিনিসটা স্বাভাবিক কোনো জিনিস ছিল না। এটা এমন এক শয়তান জিন। কোরআন শরীফ এখানে রাখা হয়েছে, এই কোরআন শরীফের যে মর্যাদা এটাকেও সে গণ্য করলো না। কোরআন শরীফ রাখার পর মানে সকালবেলা এসে ভয় দেখিয়েছে। মনে হচ্ছে কোরআন শরীফটা এখানে রাখার কারণে সে আরো ক্ষিপ্ত হয়েছে। এবার তো ওনার মনের মধ্যে বেশ ভয় লাগতে শুরু করে। উনি তখন ওনার স্ত্রীর কাছে সবকিছু খুলে বলেন যে এই তো ঘটনা, আমি তো ওকে এইভাবে দেখছি, রাত্রে তো তোমরা ভয় পেলা, তারপর তো সকালবেলা এই ঘটনা ঘটলো। আর ওই যে রাতের বেলা ওই জিনটার সাথে কথা হয়েছিল, ওই জিনটা কি বলেছে সেটা ওনার ওয়াইফের সাথে শেয়ার করেন। এটা শোনার পর ওনার ওয়াইফও তো ভয় পেয়েছেন যে আসলেই তো এই বাসায় বড় ধরনের সমস্যা রয়েছে, একটা ব্যবস্থা গ্রহণ করতেই হবে। এখন কি করা যায়? ওই দিন আর আব্দুল হান্নান ভাই গাড়ি চালাতে যান নাই, উনি তো থাকতেন মুগদার মদিনাবাগের ওইখানে। তো ওইখানে একটা স্থানীয় কবিরাজ ছিল, তো এখন আসেন কি না সেই কবিরাজ আব্দুল হান্নান ভাই বলতে পারেন না। তো এলাকার লোকদের কাছ থেকে খবর নিয়ে তার বাসার ঠিকানা নিয়ে সেই কবিরাজের কাছে যান, তার কাছে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলেন।
কবিরাজ সেদিন ফ্রি থাকার কারণে ওনার সাথে এই বাসায় চলে আসেন। কবিরাজ বাসায় আসার পর ঘটে অবাক করার মতো একটা ঘটনা। ওনাদের ঘরের ভিতর কিন্তু কবিরাজ ঢুকতে পারে নাই কোনোভাবেই। তখন কবিরাজ যখন এক পা দিয়েছে, আর এক পা ঘরের বাইরে, দ্বিতীয় কদম আর কি ঘরের ভিতরে ফেলবে, কিন্তু মনে হচ্ছে উনি আর দ্বিতীয় কদম ঘরের মধ্যে ফেলতে পারছেন না, সামনের পাও আর আগাতে পারছেন না। মনে হচ্ছে ঘরের ভেতরে থাকা কোন একটা অদৃশ্য শক্তি কবিরাজকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। কবিরাজ এমত অবস্থায় বিড় করে কিছু রিচুয়াল করতে থাকে, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছে না। কবিরাজ ঘরের দরজা থেকে একটা পর্যায়ে বাধ্য হয়েই বাইরে চলে আসেন। ওনাদেরকে বলেন যে ভাই, এভাবে সমাধান হবে না, আমি এই বাড়িতে ঢুকতে পারবো না, বাইরে থেকে কিছু কাজ করার চেষ্টা করছি। তো উনি কিছু তদবির দেন, বলেন যে এই জিনিসগুলা ঘরের এইখানে 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 ঘরের দরজা জানালা এই জায়গাগুলোতে রাখবেন, কালো সুতা দিয়ে বেঁধে রাখবেন, এরকম কিছু বিষয় বলেন আর কি। আর এই তদবিরটা আসলে কতটুকু কাজ করবে এই বিষয়েও আসলে কবিরাজ নিশ্চিত ছিলেন না। উনি বলেন এখানে যেটা আছে সেটা খুবই শক্তিশালী, ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর একটা জিন। উনি প্রায় 12টা তদবির দিয়েছিলেন 12 জায়গায় রাখার জন্য, কিন্তু এগুলো দিয়ে কোনো কাজই হয় নাই। পরের দিন রাতে ওই অবয়বটা আবার স্বপ্নে আসে। এবার কিন্তু স্বপ্নে এসেছে, বাস্তবে আসে নাই। স্বপ্নে আসার পর আব্দুল হান্নান ভাইকে ভয়ঙ্কর একটা শয়তানি হাসি দিয়ে বলছে, হ্যাঁ রে আব্দুল হান্নান, এইসব কবিরাজির কেরামতিতে কোনো কাজ হবে না, তোরা এই বাড়ি ছেড়ে চলে যা। এই বাড়িতে আমার আস্তানা, তোদেরকে ভালোই ভালোই বলছি, মনে হয় তোরা বুঝতে পারছিস না, তাই না? জীবনের মায়া থাকলে চলে যা, না হলে এমন ক্ষয়ক্ষতি হয়ে যাবে সারা জীবন কান্নাকাটি করেও সেটা পুষিয়ে নিতে পারবি না। এই বাড়ি থেকে যা, আবারও বলে দিচ্ছি। এইভাবে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে ঘুমের মধ্যেই ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে উনি খুব চিন্তিত মনে একটা সিগারেট জ্বালিয়ে ওয়াশরুমে গিয়েছেন একটু ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুমের ভেন্টিলেটরের উপরের দিকে যখনই ওনার চোখ পড়ে, উনি দেখেন ওই বাচ্চা অবয়বটা ওই ভেন্টিলেটরের ফাঁকা দিয়ে বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছে। আর যেভাবে স্বপ্নের মধ্যে শয়তানি হাসি দিয়েছিল ঠিক সেভাবেই হাসছে, হাসির কোনো শব্দ হচ্ছে না। আর তখন ওই অবয়বটা কর্কশ কণ্ঠে বলে ওঠে, চলে যা বাড়ি ছেড়ে। যখনই এই কথাটা বলেছে, মুহূর্তের মধ্যে ওই অবয়বটা ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। উনি দ্রুত ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে আসেন, ওনার স্ত্রীকে ডাক দিয়েছেন, দিয়ে বলেন, এই ওঠো ওঠো, এই ওয়াশরুমের ভিতরে মাত্র আমি ওই অবয়বটাকে দেখছি, স্বপ্নের মধ্যে দেখে ওয়াশরুমে গেছি, এরপরে দেখেছি সেখানে ওই যে অবয়বটা। ওনার স্ত্রী বলে, এটা তো আর সহ্য করতে পারতেছি না, আমরা এইভাবে চলতে থাকতে আমরা পুরো পরিবার ধরে পাগল হয়ে যাব, বদ্ধ পাগল হয়ে যাব, আমরা সকাল হলেই এই বাড়ি ছেড়ে চলে যাব, এইভাবে থাকা যায় না। আর ওনার স্ত্রী জানান যে ওনার বাবার পরিচিত একজন কবিরাজ আছে, তার শরণাপন্ন হবেন, দেখা যাক সেই কবিরাজ কিছু করতে পারেন কিনা। এই আব্দুল হান্নান ভাইয়ের শ্বশুর বাড়ি কিন্তু কুমিল্লা। ওই দিন সকালবেলায় ওনারা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন নাই, দ্রুত শ্বশুর বাড়ি কুমিল্লাতে চলে যান। গিয়ে আব্দুল হান্নান ভাই শ্বশুরকে আব্দুল হান্নান ভাই সব কথা খুলে বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত। ওই সময়ে এই কুমিল্লায় নাম করা একজন কবিরাজ ছিল, তার নাম হচ্ছে হারুন কবিরাজ। যখন ওনার শ্বশুরকে গিয়ে সব কথা খুলে বলেছেন, তো শ্বশুরও তো সেই কবিরাজের কাছে চলে গিয়েছেন। তো কবিরাজ একটু সময় চায়, উনি বলেন যে পরের দিন সবাই যেন কবিরাজের কাছে যান, উনি চেষ্টা করবেন এটার একটা সমাধান করতে, আল্লাহ যদি চান আর কি। তো পরের দিন ওনার শ্বশুর আব্দুল হান্নান ভাইয়ের শ্বশুর ওই হারুন কবিরাজের কাছে যান। হারুন কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ কিছু ভয়ঙ্কর তথ্য দিতে থাকে। হারুন কবিরাজ 7 থেকে 8 মিনিট চোখ বন্ধ করে থেকে এরপর কিছু কথা বলে। এই কথা শোনার পর রীতিমতো ওনাদের ভয়ে কাহিল অবস্থা। কবিরাজ বলেন যে আপনারা যে ফ্ল্যাট বাড়িতে উঠেছেন, এই ফ্ল্যাট বাড়ি তৈরি করার পূর্বে টিন শেডের একটি ঘর ছিল, সেই ঘরে একটি অবিবাহিত মেয়ে বসবাস করত। একটি ছেলে কালো জাদু প্রয়োগ করে ওই মেয়েটাকে বশীকরণ জাদু করেছিল, কিন্তু পরবর্তীতে
এই মেয়েটাকে সে আর বিয়ে করেনি। ওই মেয়েটা জাদুতে বশীভূত হয়ে ওই ছেলেটার প্রেম গ্রহণ করে। ওই ছেলেটা সে তার মতো করে মেয়েটার সাথে ঘোরাঘুরি করেছে। একটা পর্যায়ে ওই মেয়েটাও বুঝতে পারে যে সে কি ভুলটা করেছে। লোকলজ্জার ভয়ে ওই টিন শেডের ঘরের ভিতরে গলায় দড়ি নিয়ে মেয়েটা আত্মহত্যা করে। মেয়েটা তখন গার্মেন্টসে চাকরি করত। মেয়েটা নাকি তখন অন্তঃসত্ত্বা ছিল। তার মৃত্যুর পর মূলত এখানে খুবই শক্তিশালী দুষ্টু পিশাচ জিন ওই বাড়িতে আস্তানা গাড়ে। আর এখানে আস্তানা গাড়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এখানে একটা অপমৃত্যু হয়েছে। এখানে তারা আস্তানা গেড়ে জাদুবিদ্যার প্রয়োগ করছে। এই পিশাচগুলো ওই মেয়েটার গর্ভে থাকা সন্তানকে বলি হিসাবে গ্রহণ করে। যেহেতু ওই মেয়েটার গর্ভে থাকা সন্তানের যে পিতা সে তো আসলে স্বীকৃতি দেয়নি, এই জন্য অবৈধ সন্তান হিসাবে এই বাচ্চাটাকে পেটের ভিতরেই বলি হিসাবে গ্রহণ করে। আর এই মেয়েটা তো আত্মহত্যা করেছিল। আত্মহত্যা করার কিছুক্ষণ আগে মূলত পেটের ভিতরেই ওই বাচ্চাটাকে মেরে ফেলে নাকি। এরপর ওইখানে তাদের কালো জাদুর চর্চা শুরু হয়েছে। এটা আসলে থামানোর কোনো সুযোগ নাই। এটা খুবই শক্তিশালী ইফরিত শ্রেণীর জিনগুলো এখানে আস্তানা গেড়েছে। কোনোভাবেই এদেরকে এখান থেকে তাড়ানো সম্ভব হবে না। সমাধান একটাই, যত দ্রুত সম্ভব ওই বাসা ছেড়ে চলে যেতে হবে। টাকা পয়সার চিন্তা করা যাবে না যে অ্যাডভান্স কি আছে না আছে, মালিককে অ্যাডভান্স দেওয়া হয়েছে, এসব চিন্তা করা যাবে না। বেঁচে থাকলে টাকা পয়সা অনেক উপার্জন করা যাবে আল্লাহ চাইলে, কিন্তু দ্রুত এই বাসা ছেড়ে দিতে হবে, তাহলে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। এরা যে এখনো ভদ্রভাবে বলেছে এটাই বেশি, এরা এত ভদ্রভাবে কথা বলে না। আর কবিরাজ এটাও বলেন যে ওনার বয়স হয়েছে, এখন উনি আসলে এই ট্রিটমেন্টগুলো করতে পারেন না, বা এই ট্রিটমেন্টগুলো করতে গেলে শারীরিক যে এনার্জি দরকার হয় এই এনার্জিটা আর তার ভিতরে নাই বয়সের কারণে। উনি ওনার কাছে থাকা মুখবির জিন যারা সংবাদ সংগ্রহ করে তাদের মাধ্যমে এই তথ্যগুলো জানতে পেরেছেন। তো এই সমস্ত তথ্য যখন আব্দুল হান্নান ভাই জানলেন, উনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কারণ ঢাকাতে তো হুট করে বাসা চেঞ্জ করা কষ্টকর এবং ব্যয়বহুলও বটে। তবে ঢাকাতে আসার পূর্বে কিছু পানি পড়া, আগরবাতি, তেল পড়া এই সমস্ত জিনিস দিয়ে দিয়েছিলেন ওই কবিরাজ। বলেছেন যে নতুন বাসায় ওঠার আগ পর্যন্ত এগুলো ব্যবহার করতে, পানিটা ছেটাতে, পানি যেন ওনারা গোসল করার সময় ওই গোসলের পানিতে মিশিয়ে নেন, তেলগুলো ওনারা ব্যবহার করেন, মালিশ করেন শরীরে। তবে এটা খুবই অল্প সময়ের জন্য, এটা কিন্তু আসলে দীর্ঘমেয়াদে কাজ করবেন না। আর এটাও বলে দেন যে এই ঘরের লোকজন ঠিকঠাক মতো নামাজ পড়েন না, 5 ওয়াক্ত ইরেগুলার আর কি, সবাই যেন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন আর কোরআন তেলাওয়াত করেন। সাময়িকভাবে এটা থেকে দূরে থাকা যাবে, তবে বেশিক্ষণ না। আল্লাহর রহমতে অল্প কয়েকদিনের মধ্যে একটা ভালোবাসা পেয়েও যান, ওই বাসাটা ছেড়ে দেন। তো বাড়ি ছাড়ার পূর্বে বাড়িওয়ালা উনি জানতে পেরেছিলেন আব্দুল হান্নান ভাইয়ের কাছ থেকে। তবে একটা পর্যায়ে এসে বাড়িওয়ালা স্বীকার করেন, যে শুরুর দিকে উনি অস্বীকার করলেও উনি একটা পর্যায়ে স্বীকার করেন যে হ্যাঁ আসলে এই ধরনের একটা সমস্যার কথা উনি শুনেছিলেন, যে এখানে আগে যে ভাড়াটিয়া ছিল তিনিও এই ধরনের কিছু প্রবলেম ফেস করেছিলেন, উনিও বাসা ছেড়ে দিয়েছেন, তবে উনি এটা বিশ্বাস করেন নাই। আর এই সমস্ত কথাবার্তা তো আসলে কোনো বাড়িওয়ালা বলবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, অনেক সস্তায় পেলে মানুষ দ্রুত ফ্ল্যাট বাড়ি কিনে নেয়, জমি কিনে নেয়, বাসায়ও উঠে পড়ে যে এত সস্তায় বাসা ভাড়া পেয়ে গেলাম, বা এত সস্তায় ফ্ল্যাটটি কিনতে পারবো, এত সস্তায় জমিটা কিনতে পারবো, এই চিন্তা করে কিন্তু মানুষ এই জিনিসটা কিনে ফেলে। কিন্তু আসলে কি সেগুলো ভালো হয়? মোটেও না। হান্নান ভাই মদিনাবাগের খালপাড়ের অপর সাইডে ওনারা আবার উঠেছিলেন 2022 সালের শুরুর দিকে। ওখানে একটা ছোট্ট ঘটনা ঘটে। পূর্বের ঘটনার সাথে যোগসূত্র আছে কিনা এটা আসলে নিশ্চিতভাবে ওনারাও বলতে পারেন নাই। যে ওনারা যখন নতুন বাড়িতে উঠেছেন, একদিন রাত্রে উনি ওনার ওয়াইফ ঘুমিয়ে আছেন। একটু বলে রাখা ভালো যে ওনারা
যখন ঘুমাতেন ওই খাটের নিচে সবসময় 2টা বালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস ছিল আগে থেকেই। খাটের নিচে বলতে উনি এই আব্দুল হান্নান ভাই খাটের উপরে না ঘুমিয়ে নিচে ঘুমাতেন, আর 2টা বালিশ নিয়ে উনি ওনার ওয়াইফ ঘুমাতেন, উপরে বাচ্চা কাচ্চা ঘুমাতো। তো ঘুমের ঘরে দেখতে পাচ্ছেন যে রাত 2টা কি 2:30 বাজবে আর কি আনুমানিক, একটা কালো লোমশ অবয় বড় বড় চোখ করে ওনাকে এসে জাপটে ধরেছে। এদিকে উনি আবার শুনতে পাচ্ছেন যে ঘরের একটা জায়গার পাশে আর কি, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, ওইখানে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। আব্দুল হান্নান ভাই বলেছেন যে উনি যখন ঘুমান কখনোই নাকি ঘুমের ভেতরেও উনি যখন লুঙ্গি পরে ঘুমান ওনার লুঙ্গি কখনো হাঁটুর উপরে ওঠে না, কিন্তু তখন মনে হয়েছিল ওনার লুঙ্গিটা হাঁটুর উপরে উঠে গেছে। উনি ঘুমের ভেতরে চেষ্টা করছেন যে হাঁটুর উপরে লুঙ্গিটা উঠে গেছে, লুঙ্গিটা আবার হাঁটুর নিচে নামিয়ে দিল। অনেক সময় কিন্তু আমরা ঘুমের ভেতরেই কাপড় চোপড় ঠিক করি, তো উনি বোবায় ধরলেও মানে ওইভাবে যে নড়াচড়া করতে পারছেন না বিষয়টা এরকম না। উনি চিন্তা করেন যে একটু কাপড় চোপড় আমি ঠিক করি, আর তখন উনি ফিল করেন যে আরে আমার শরীরে তো কোনো কাপড় চোপড় নাই, আমি গেঞ্জি পরে শুয়েছি, লুঙ্গি পরে শুয়েছি, কাপড় চোপড় কোথায়? উনি তখন পাশে তাকিয়ে দেখেন যে ওনার লুঙ্গি গেঞ্জি সুন্দর করে কে যেন ভাঁজ করে বালিশের পাশে রেখে দিয়েছে। ওই সময় কে যেন ফিস ফিস করে তার কানে বলে ওঠে, হান্নান বালিশটা নিয়ে তোর বউর মুখের উপর চাপ দিয়ে তোর বউকে মেরে ফেল। উনি নাকি ওই সময় মোহগ্রস্ত হয়ে ওই বালিশটা নিয়ে তার ওয়াইফের মুখের উপর চেপে ধরতে গিয়েছিলেন। যখন চেপে ধরেছেন মানে পূর্ণ শক্তি প্রয়োগ করে নাই, তখনই নাকি ওনার হুঁশ ফেরে, আরে আমি কি করছি। যখন হুঁশ ফেরেছে তাড়াতাড়ি ওই যে পাশ থেকে লুঙ্গিটা আবার উনি পরে নিয়েছেন, ওর ওয়াইফকে ডাক দিয়েছেন, এই ওঠো ওঠো। ঘটনা তো একটা মারাত্মক ঘটে যাচ্ছিল। ওনার ওয়াইফ বলছে যে কি হয়েছে, তখন উনি বলেন এই ঘটনা, আর আমি তো এই যে পাশ থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনছি, তুমি কি শুনতে পাচ্ছ? ওনার ওয়াইফ তখন কিছুটা শোনেন, তবে ওনার ওয়াইফ কয়েক সেকেন্ড শোনার পর নাকি কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায়। তো এই ঘটনাটা যখন ওনার ওয়াইফকে উনি বলেছেন, ওনার ওয়াইফ তো ভয় পেয়েছেন যে আসলে এরকমটা কেন হলো এখানে। পরবর্তীতে আসলে উনি ভালো একজন হুজুরের কাছে গিয়ে ঝাড়ফুঁক করেছিলেন। এই ঘটনার সাথে আসলে এইটার কোনো সম্পর্ক ছিল কিনা এটা বলা খুব মুশকিল, তবে পরবর্তীতেও নাকি ওই কান্নার আওয়াজ, ওই মহিলার কান্নার আওয়াজ উনি শুনেছিলেন, বেরো হয়েছিলেন, আলো জ্বালিয়েছিলেন, আলো জ্বালালে কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নাকি ওনাদের যে নতুন ঘরটা, এই ঘরটা একজন হুজুরকে ডেকে চারপাশে বন্ধ করে নিয়েছিলেন, এরপর আর সমস্যা হয়নি। তবে ওই লোমশ অভাবটা কেন এখানে এসেছিল, এটা একবারই এসেছিল, তবে কান্নার আওয়াজটা বারবার হতো। এটা আসলে কেন হলো এটার ব্যাখ্যা ওই হুজুরও দিতে পারেন নাই, তবে ঘর বন্ধ করার পর আর কোনো সমস্যা হয়নি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শেখ মিকাইল আহমেদ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলে যাব আজকের হরর নাইটের 103তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 103তম আয়োজনের দ্বিতীয় ঘটনায়। এখন যার ঘটনা আমরা আপনাদের সাথে শেয়ার করব, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম রিয়াদ মোহাম্মদ। উনি বর্তমানে রয়েছেন দক্ষিণ আফ্রিকাতে। দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের 276/A অক্সফোর্ড স্ট্রিটেই ওনার ঠিকানা। চলুন ওনার পাঠানো ঘটনা শুরু করি। উনি জানিয়েছেন উনি প্রায় 17 বছর যাবৎ সাউথ আফ্রিকাতে রয়েছেন। ওনার দেশের বাড়ি নারায়ণগঞ্জের সৈয়দপুরে। তো উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি বেশ রহস্যময়, আর শেষ দিকে এসে একটি মর্মান্তিক ঘটনাও রয়েছে। দক্ষিণ আফ্রিকাতে উনি মূলত গিয়েছিলেন ওনার মামার মাধ্যমে 2009 সালের মার্চ মাসে। মামার ওখানে ব্যবসা বাণিজ্য ছিল, সেই সুবাদেই মূলত এই রিয়াদ ভাইয়ের আসা হয়েছে।
কয়েক বছর ব্যবসা বাণিজ্য করার পর ওনারা ব্যবসা বাণিজ্য করতে একটা অনিচ্ছা ভাব ফিল করেন। কেননা এই সাউথ আফ্রিকাতে অনেক চুরি ডাকাতি হয়, বিশেষ করে যারা ব্যবসায়ী থাকেন, বিভিন্ন দোকানপাট যাদের থাকে আর কি, ওনারা অনেক সময় চুরি ডাকাতির শিকার হন, কিডন্যাপের শিকার হন। কেননা ওখানে দেখা যাচ্ছে বেশ কিছু সন্ত্রাসী ব্যক্তিবর্গ তারা হাতে অস্ত্র নিয়ে দোকানে ঢুকে পড়ে, দোকানে ঢুকে মালামাল লুট করে, ক্যাশ বক্স থেকে টাকা পয়সা নিয়ে যায়, বাধা দিলে গুলি করে মানুষ মেরেও ফেলে। স্পেশালি সেখানে থাকা যারা কৃষ্ণাঙ্গ তারা এই কাজগুলো বেশি করে। অনেক প্রবাসী এই কৃষ্ণাঙ্গদের হাতে মারা যাচ্ছে, এটা কিন্তু এখনো হয়। রিয়াদ ভাইয়ের মামা কৃষ্ণাঙ্গদের হাতে এভাবেই মারা গিয়েছিল। আর প্রবাসীরা যখন এই কিডন্যাপিং এর শিকার হয়, যখন কৃষ্ণাঙ্গরা কিডন্যাপ করে নিয়ে যায়, তখন তারা নাকি মোটা অঙ্কের টাকা দাবি করে বসে, টাকা না দিলে মেরে ফেলে। এভাবে কিন্তু সেখানে অনেক ঘটনা ঘটেছে, এখনো ঘটে। মূলত এই সমস্ত কারণেই ব্যবসা বাণিজ্যের প্রতি একটা সময় আগ্রহ হারিয়ে ফেলেন রিয়াদ ভাই। অন্য একটা চাকরি খুঁজতে শুরু করেন, এরপর একটি চাকরি পেয়েও যান। উনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন, অনেকেই সেই প্রতিষ্ঠানকে হয়তোবা চিনবেন যারা সাউথ আফ্রিকায় থাকেন বা সাউথ আফ্রিকার সাথে যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে। সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে হ্যালো গ্রুপ। মানি এক্সচেঞ্জ, ব্যাংকিং, এই রিলেটেড কাজ এই হ্যালো গ্রুপ করে থাকে। উনি ওই কোম্পানিতে ফিল্ড এজেন্ট হিসাবে চাকরিটা নিয়েছিলেন। ওনার কাজ ছিল মূলত বিভিন্ন প্রবাসী ভাই যারা সাউথ আফ্রিকাতে রয়েছেন তাদের দিয়ে অ্যাকাউন্ট খোলানো, লোকাল আফ্রিকানরাও অ্যাকাউন্ট খুলতো, আবার দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান যারা আছেন সাউথ আফ্রিকাতে তাদেরকেও অ্যাকাউন্ট খোলাতেন। তো এভাবে এই কাজগুলো করতেন আর কি। আর ওনার যে এরিয়াটা ছিল সেটা হচ্ছে ইস্টার্ন কেপ প্রভিন্স যেটা রয়েছে সেই এরিয়া। ওই এরিয়ার আন্ডারে যতগুলো শহর রয়েছে সেই শহরগুলোতে ওনাকে যেতে হতো, দিন ভাগ করে যেতেন কোন দিন কোন শহরে যাবেন। তো এইভাবেই চলছিল ওনার চাকরির জীবন। এর মাঝে পরিচয় হয় মুন্সিগঞ্জের রিকাবি বাজার এলাকার এক ভাইয়ের সাথে, যার নাম হচ্ছে জিতু। জিতু ভাই সাউথ আফ্রিকাতে ওই সময় এসেছেন আর কি, কয়েক মাস যাবত, মানে ওই সময়ের কথা বলছি। উনিও বেশ কিছুদিন ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করেছেন, কিন্তু ওনার দোকানও চুরি ডাকাতি হয়েছে। বারবার এরকম চুরি ডাকাতি হলে ক্যাপিটাল অর্থাৎ পুঁজি তো আর থাকে না, কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন? এই কারণে উনিও একটা সময় ব্যবসা বাণিজ্য করার প্রতি আগ্রহ একদমই হারিয়ে ফেলেন। উনি ওনার দোকানটা বিক্রি করে দেন। এখন উনি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর ফ্রি সময় যখন পান আর কি, তখন এই রিয়াদ ভাইয়ের সাথে বের হয়ে যেতেন, ঘুরে বেড়াতে উনি পছন্দ করতেন। আর রিয়াদ ভাই উনিও একজন লোক পেয়ে গেলেন সাথে ঘোরাঘুরি করার জন্য। রিয়াদ ভাই তো উনি ওনার চাকরি করতেন, সাথে একজন লোক থাকলে গল্প গুজব করতেও তো ভালো লাগে। আর জিতু ভাইয়েরও ঘোরাঘুরি খুব পছন্দ। এই জন্য জিতু ভাইয়ের যেটা পছন্দ সেটা রিয়াদ ভাইয়ের দিয়ে হয়ে যাচ্ছে। আর রিয়াদ ভাই যে একাকিত্ব বোধ করতেন সেইটা কিন্তু আবার জিতু ভাই পূরণ করে দিচ্ছেন। এভাবে দুজন বেশ ভালো বন্ধু হয়ে যান, ঘোরাঘুরি করছেন। প্রাকৃতিক দিক থেকে সাউথ আফ্রিকা খুবই সুন্দর, পাহাড় আর পাহাড়, সাগর, সবুজ গাছগাছালি, রাস্তাঘাট সবকিছুই মোটামুটি সুন্দর। কেউ যদি ঘুরতে চায় ঘুরতেই মন চাইবে। তো এইভাবেই দিনকাল কেটে যাচ্ছে। ওনারা তখন একটা সিটি, ওই ইস্টার্ন কেপ প্রভিন্সেরই একটা সিটিতে বসবাস করেন। তো সেই সিটি বা টাউন আর কি ওনারা বলেন, সেখানে বাঙালি প্রায় 150 জনের মতো আছে, এমনটাই জানিয়েছেন যে ওই সময় 150 জনের মতো বাঙালি ছিল। যেই টাউনটাতে ওনারা বসবাস করতেন সেটার নাম হচ্ছে আইডুজার। জিতু ভাই আগে এই আইডুজার টাউনের গ্রাম সাইডে বসবাস করতেন। দোকান বিক্রি করার পর উনি এই টাউনেই অর্থাৎ শহরের ভেতরেই বসবাস করছেন। জিতু ভাইয়ের ওই সময় কোনো কাজকর্ম তো ছিল না, উনি তো ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। এই জন্যই মূলত এই রিয়াদ ভাইয়ের সাথেই উনি ঘোরাফেরা করতেন। একদিন রিয়াদ ভাই আর জিতু ভাই কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। তখন রাত 1:30টার মতো বাজে। সাল 2018 সালের মে মাসের আশেপাশে হবে এরকম একটা সময়।
রিয়াদ ভাই সবসময় ড্রাইভ করতেন আর জিতু ভাই পাশের সিটে বসে থাকতেন। তো সেদিন ফিরতে ফিরতে ওনাদের আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওনারা পোর্ট সেন্ট জোন্স শহর থেকে ফেরত আসছিলেন। শহরটি পুরো জঙ্গলে ঘেরা, একটি পাহাড়ের নিচে সমুদ্রের সাথে এই শহরটা। কাজ শেষ করে ওনারা কিছু খাবার কিনে রওনা দিয়েছেন। টাউন থেকে 5 কি 7 কিলোমিটার ড্রাইভ করার পর হঠাৎ করে ওনারা দেখেন রাস্তার পাশে একজন সাউথ আফ্রিকান বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, হাত ইশারা দিচ্ছে যেন ওনারা তাকে লিফট দেন। জিতু ভাই বলল যে ভাই দেখেন তো, এই মুরব্বীটা এখানে দাঁড়িয়ে আছে, নিয়ে নেন, রাত করে দাঁড়িয়ে আছে, গাড়ি আর কোথায় পাবে। তখন রিয়াদ ভাই বললেন যে ঠিক আছে, নিয়ে নেই। রিয়াদ ভাই একটা বিষয় খেয়াল করলেন, সেটা হচ্ছে ওনারা যখন ওনারা খাবার কিনেছিলেন কেএফসি থেকে। আমাদের বাংলাদেশে যেমন কেএফসি আছে, ওখানেও কিন্তু কেএফসি আছে। তো কেএফসি থেকে যখন খাবার কিনে বের হচ্ছিলেন, তখন এই লোকের মতোই কোনো একটা লোককে উনি দেখেছিলেন, এমনটাই মনে হচ্ছিল। তবে উনি ওই লোকটাকে এড়িয়ে চলে এসেছিলেন। রিয়াদ ভাই ভাবছেন যে আচ্ছা, এই লোকটাই কি সেই লোক? এত তাড়াতাড়ি কিভাবে এখানে আমাদের আগে আসলো? ওনার সাথে তো গাড়ি নেই। এরপর জিতু ভাইকে বলেন যে ভাই, এই লোকটাকে দেখলাম মনে হয় আগে। তখন জিতু ভাই বলেন কোথায় দেখবেন, এই লোক তো এখানে দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়। যাই হোক, এইরকম চিন্তা করতে করতে এই গাড়িটা ব্রেক করতে করতে একটু এগিয়ে গিয়েছেন, মানে ওই মুরব্বীটাকে পিছনে ফেলে একটু সামনের দিকে এগিয়ে গেছেন। তখন ওই মুরব্বী একটু সামনে এসে গাড়ির পেছনের সিটে বসে পড়েন, দরজাটা খুলে পেছনের সিটে বসে পড়েন। ওনারা কিন্তু গাড়ি থেকে নামেন নাই, জাস্ট গাড়ির পেছনের দরজা আনলক করেছিলেন। দরজাটা খোলার পর যখন ওই মুরব্বী বসলেন, দরজাটা টান দিয়ে লাগিয়ে দিলেন, তখন গাড়িটা আবার লক করে দিলেন, মানে দরজাটা লক করে দিলেন। ওই মুরব্বী যখন ভেতরে ঢুকলো, তখন এই জিতু ভাই আর রিয়াদ ভাই দুইজনই তীব্র এক দুর্গন্ধ অনুভব করলেন। মনে হচ্ছে খুবই বাজে পচা গন্ধ গাড়ির মধ্যে ছড়িয়ে পড়েছে। গাড়ির মধ্যে এমন পচা দুর্গন্ধ, এখনই ওনারা বমি করে ফেলবেন এমনটা মনে হচ্ছে। তবে একটা বিষয় ওনারা খেয়াল করলেন, সেটা হচ্ছে যে এই লোকটা অদ্ভুত টাইপের একটা পোশাক পরা। এই পোশাকটা আসলে আফ্রিকার লোকজন এখন পরে না, ওল্ড ট্র্যাডিশন, অর্থাৎ আগে লোকজন এটা পরতো। এইরকম এক ধরনের পোশাক পরা, চুলগুলো জট পাকানো মনে হচ্ছে, এরকমটা মনে হলো আর কি। যাই হোক, ওনারা গাড়ি স্টার্ট দিলেন, চলা শুরু করলো। সাউথ আফ্রিকাতে একটা ট্র্যাডিশন আছে, সেটা হচ্ছে যে যদি কোনো লোক গাড়ি না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, তারা যেই সিটিতে যাবেন বা যেই শহরে যাবেন, সেই শহরের সাংকেতিক চিহ্ন কাগজে লিখে রাখেন। কারণ অনেক লোক তো যাবে, বারবার তো গাড়ি থামিয়ে কাঁচ নামিয়ে জিজ্ঞেস করাও তো সম্ভব না যে আপনি কোথায় যাবেন। এই জন্য যারা যাবে তারা ওই কাগজের সাথে কিছু সাংকেতিক চিহ্ন লিখে থাকে। ধরুন যে কেউ নারায়ণগঞ্জ যাবে, তাহলে লেখা থাকবে NG। কেউ ঢাকা যাবে তাহলে DK। কেউ কুমিল্লা যাবে KM। এভাবে লিখে রাখে আর কি, যাতে করে দূর থেকে বোঝা যায় যে উনি আসলে কোথায় যাবেন। তো যারা ওই জায়গাতে যাবেন বা ওই সিটিতে যাবেন, তারা গাড়ি দাঁড় করেন, লিফট দেন, ওই লোককে নিয়ে যান। এভাবেই আর কি লোকজন রাস্তার পাশে কাগজে লিখে দাঁড়িয়ে থাকে। তবে এই লোকটা ওই রকম ভাবে কোনো কিছু লিখে দাঁড়িয়ে ছিল না। গাড়িতে উঠে পড়েন, ওনাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় যাবেন। উনি কোনো উত্তর দেয় না, চুপচাপ থাকে। বারবার বলার পর উত্তর দেয় না, বিষয়টা বেশ রহস্যজনক মনে হয়। ওনারা পোর্ট সেন্ট জোন্স থেকে ওনারা যে শহরে থাকেন আর কি, তো সেই শহরে যে যাচ্ছিলেন, দূরত্ব 180 কিলোমিটার ছিল। 180 কিলোমিটার কিন্তু কম দূরত্ব না, বেশ অনেক দূরত্বই বলতে হবে। আইডুজার যেই টাউনটা আর কি, তো ওই সিটিতে আসতে আরেকটি বড় শহর পড়ে, তার নাম হচ্ছে আমটাটা। ওনারা ভেবেছিলেন ওই মুরব্বীটা হয়তো ওই শহরে যাবে, তো ওনারা রওনা দিয়েছেন। রিয়াদ ভাই, জিতু ভাই অন্য কোনো একটা বিষয়ে কথা বলছেন, কিন্তু ওই মুরব্বীটা কোনো কথাই বলছে না। ওনারা যে খাবারটা নিয়েছেন, এই খাবারটা যে খাবেন, গাড়ির মধ্যে যে দুর্গন্ধটা হয়েছে, এই দুর্গন্ধের কারণে সেই খাবারটা খেতে পারছেন না। দুর্গন্ধের কারণে যেনারা কাঁচ খুলে দিয়েছেন, বাতাস ঢুকছে, দুর্গন্ধটা কম লাগছে। এরপর আবারও ওনাকে ওই আফ্রিকান ভাষাই বারবার প্রশ্ন করছিলেন
যে কোথায় যাবেন, কোথায় গাড়ি থামাবো। লোকটা বরাবরই সবসময় চুপ করে আছে। বেশ কিছুক্ষণ পর মনে হচ্ছিল ওই লোকটা গোংরাচ্ছে, গোঙানি টাইপের এক ধরনের শব্দ পেছন থেকে আসছে। তবে সেটা খুব যে তীব্র এইটা না। জিতু ভাই আর রিয়াদ ভাই ওনারা ধারণা করেছেন এই লোকটার হয়তো বা কোনো হাঁপানির সমস্যা রয়েছে, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, এই জন্য এরকম শব্দ করছে। হয়তো বা খুব তাড়াতাড়ি কোথাও নামবে, এরকমটা বলবে। ওনারা যখন গাড়ি চালাতে চালাতে ওই মিডিল যে একটা সিটি আমটাটা, ওই আমটার কাছাকাছি এসে পড়েছেন, তখন ওনারা একটা বিষয় খেয়াল করলেন। সেটা হচ্ছে পেছনে থাকা ওই লোকটার নাই, সেই দুর্গন্ধটাও নাই, ওই লোকটাও নাই। ওনারা কিন্তু 100 কিলোমিটার উপরে স্পিডে গাড়ি চালিয়েছিলেন। এই লোকটা কোথায় গেল? গাড়িতে ওনারা এক মুহূর্তের জন্য কোথাও থামান নাই। কোথায় গেল লোকটা? ওই লোকটার কোনো চিহ্নই পাওয়া গেল না। ওনারা দুজনই তো অবাক, এটা কিভাবে সম্ভব? এটাও কি সম্ভব? এত স্পিডে গাড়ি চালালাম, কখনো কখনো গাড়ি 150 কিলোমিটার স্পিডও হয়ে গিয়েছিল। এরকম স্পিডে কেউ গাড়ি থেকে নামতে পারবে না। এই লোকটা তাহলে কোথায় গেল? দুজনই বেশ হতভম্ব হয়ে যান, ভয়ও পান। যাই হোক, ওনারা সময় নষ্ট না করে ওই আমরাটা থেকে আইডুজার টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাঝখানে ওই পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, কিন্তু তেল নেওয়ার আগেই কিন্তু ওই লোক হাওয়া হয়ে গিয়েছিল গাড়ি থেকে। যাত্রাপথে ওনারা দোয়া দুরুদ পড়ছেন যাতে করে আর কোনো সমস্যা না হয়। তো ওই সময় কোনো সমস্যা হয়নি। জিতু ভাই ওই রাত্রে রিয়াদ ভাইয়ের বাসায় ছিলেন। এই বিষয়টা নিয়ে ওনারা আলোচনা করছিলেন। এই বিষয়টা পরবর্তীতে আরো কয়েকজনের সাথে ওনারা শেয়ারও করেছিলেন। তারাও এইটার কোনো সুরাহা দিতে পারেননি। এই যে রিয়াদ ভাই, উনি কিন্তু সাউথ আফ্রিকাতেই বিবাহ করেছেন, ওনার একটি ছেলে সন্তানও আছে। এই ঘটনার বেশ কিছুদিন পর, সালটা 2018 মাস সেপ্টেম্বর হবে। তো সেদিন উনি কাজে বের হন নাই, শনিবার ছিল বার, এরকমটা ওনার মনে আছে। তো ওনার ওয়াইফ ডিউটিতে গিয়েছে। ওনার ওয়াইফ সাউথ আফ্রিকান পুলিশ সার্ভিসে জব করেন। তো তাদের কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট থাকে, কারণ ওইখানে বিশেষ করে সাউথ আফ্রিকাতে অনেকেই কিন্তু আর্মস নিয়ে ঘুরে বেড়ায়, হুটহাট করে পুলিশের উপরে গুলি চালায়। আর এমনি সাধারণ যারা আছে তাদের উপর তো গুলি চালাই। এই জন্য ওখানে যারা পুলিশে চাকরি করেন সবাই কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট সবসময় পরে থাকেন। উনি কোনো কারণে বুলেট প্রুফ জ্যাকেটটা নিতে ওই সময় ভুলে গিয়েছিলেন, তাড়াতাড়ি করে বের হয়েছেন। তো তার আবার নাইট শিফটের ডিউটি ছিল। তো ওনার ওয়াইফ ফোন করে বলেছেন যে আমার বুলেট প্রুফ জ্যাকেটটা একটু দিয়ে যাও। ওনার ওয়াইফের নাম হচ্ছে পুমেজো। এখন রাতের বেলা যাবেন, জিতু ভাইকে ফোন করেছেন যে ভাই আমার ওয়াইফের জ্যাকেটটা তো দিয়ে আসতে হবে, চলেন যাই। যাওয়ার পথেই আবার জিতু ভাইয়ের বাসা। তো জিতু ভাই বলেন যে ঠিক আছে, আমাকে পিক করে নিয়ে যান। ওনাকে পিক করে রওনা দিয়েছেন। রাত তখন 9:30টার কাছাকাছি হবে, এরকম একটা সময়। ওনারা যখন যান, যাওয়ার পথে কোনো সমস্যা হয় নাই। ওনার ওয়াইফকে জ্যাকেটটা দিয়ে আবার যখন ফিরছিলেন, খুব বেশি সময় লাগে নাই আর কি, যেতেও বেশি সময় লাগে নাই। তো ওনারা যখন ফিরছিলেন একটা রাস্তা দিয়ে, হঠাৎ করে গাড়ির সামনে বিশাল আকারের একটা কালো গরু গাড়ির সামনে এসে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। গাড়িটা স্পিডে চলছিল। হঠাৎ করে এরকম বিশাল সাইজের একটা কালো গরু রাস্তার উপর কিভাবে আসলো? গাড়িটা ওনারা ব্রেক করেন। ব্রেক করার পর আচমকা ব্রেক করেছেন, যেহেতু খুব স্পিডে গাড়ি ছিল, ওনারা এতটুকু লক্ষ্য করেছিলেন গাড়িটা ওই গরুর শরীরে সজোরে আঘাত এনেছিল। এরপর গাড়িটা কয়েকটা ডিগবাজি দিয়ে পাহাড়ের একদম কিনারে গিয়ে পড়ে। গাড়িটা কাত হয়েছিল, এমনভাবে গাড়িটা আসলে পড়েছিল। জিতু ভাই নিচে, জিতু ভাইয়ের উপরে হচ্ছে রিয়াদ ভাই। ওনারা প্যাসেঞ্জার সিটের গ্লাস ভেঙে বের হয়েছিলেন। দুজনেই ঠিকঠাক আছেন মোটামুটি। ওই গ্লাস ভেঙে বের হওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় কেটে গিয়েছিল। আর এই রিয়াদ ভাইয়ের মাথায় একটু আঘাত লেগেছিল, তবে সেটায় কোনো ব্লিডিং হয় নাই, মানে রক্তক্ষরণ হয় নাই। ফোন নিয়ে ওনার ওয়াইফ পুমেজোকে ফোন করেন। এরপর অল্প সময়ের মধ্যেই পুলিশ এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে চলে আসে। ঘটনাস্থলে আসার পর
তাদেরকে আগে যারা অ্যাম্বুলেন্সে এসেছিলেন তারা আগে চেক করে যে কোথায় কিভাবে আঘাত পেয়েছে এটা চেক করেন। এরপর এটাও চেক করেন যে ওনারা ওই সময় ওয়াইন খেয়েছিলেন কিনা, অর্থাৎ মাতাল ছিলেন কিনা। দেখা গেল না, ওনারা সেটা করেননি। আর ওনার ওয়াইফও তো ওই সময় চলে আসছেন ওইখানে। আর জিতু ভাই এবং রিয়াদ ভাই ওনারা ওয়াইন তো দূরের কথা, বিড়ি সিগারেটও খেতেন না, যার কারণে ওনার ওয়াইফ বলেছিলেন যে এরা তো কোনো ধরনের কোনো নেশা জাতীয় জিনিস খায় না, নেশা করে গাড়ি চালানোর প্রশ্নই আসে না। তো পুলিশ বিভিন্নভাবে আশেপাশের আলামত সংগ্রহ করার চেষ্টা করছিল, কারণ সেখানে একটা অ্যাক্সিডেন্ট হলে তাদেরকে একটা রিপোর্ট করতে হয়, ইন্স্যুরেন্সের ব্যাপার থাকে আর অনেক ধরনের ব্যাপার থাকে আর কি। ওখানে যে কোনো প্রাণী ছিল এমন আলামতও দেখা যাচ্ছে না। যেই গতিতে প্রাণীর সাথে আঘাতটা লেগেছিল গাড়ির, সেখানে তো ওই প্রাণীর শরীর থেকেও রক্তক্ষরণ হওয়ার কথা, এমন কিছুই বোঝা যাচ্ছে না। আর আরো একটা ব্যাপার, রাস্তার এপাশ ওপাশ কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে। কোনো খরগোশও যে ওই কাঁটাতার ভেদ করে আসবে এই উপায় নাই। সেখানে বড় একটা গরু তো অনেক দূরের কথা। এখানে এইভাবে হঠাৎ করে গরু কিভাবে আসলো, এইটার কোনো উত্তর পুলিশও দিতে পারছে না, আর ওনারাও বুঝতে পারছে না। তবে ওনারা তো দুজনেই দেখেছিলেন গাড়ির সামনে গরু চলে আসছে। এটা আসলে কিভাবে সম্ভব? এরপর স্থানীয় একজন মসজিদের ইমাম, যিনি সোমালিয়ান ছিলেন, তাকে এই ঘটনাটি বলেন। তবে উনি এই বিষয়টা সম্পর্কে তেমন কিছু বলতে পারেন নাই, শুধু এতটুকু বলেছেন রাতের বেলা খুব বেশি গাড়ি ড্রাইভ করার দরকার নাই, তাহলে এরকম ঘটনা আবারও হতে পারে, এতটুকুই বলেছিলেন। আসলে এই যে গরুর যে ব্যাপারটা, এটার সাথে কি এই অল্প কিছু মাস আগে ঘটে যাওয়া ওই কালো ব্যক্তিটার কোনো সম্পর্ক রয়েছে? এইটারও কিন্তু কোনো সুরাহা ওনারা করতে পারলেন না। এর বেশ কিছু মাস পর করোনা শুরু হয়ে যায়। করোনার প্রথম 3-4 মাস তো রিয়াদ ভাই কাজে যেতেই পারেন নাই। এদিকে জিতু ভাইয়ের ইউরোপে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না বলে উনি চিন্তা করলেন যে চাকরিতে ঢুকে যাই, আর কয়দিন এভাবে ঘোরাঘুরি করব। ওনাদের এলাকার অর্থাৎ মুন্সিগঞ্জের এলাকারই এক লোকের দোকানে, ওই লোকটা অর্থাৎ ওই দোকানের মালিক আবার তারই একরকম বন্ধু ছিল, তো সেখানে উনি কাজে ঢুকে যান। ওই দোকানে মালাউইর একজন নাগরিক কাজ করত। এই মালাউইর নাগরিকের সাথে কোনো একটা কারণে এই জিতু ভাইয়ের ঝামেলা হয়। এই মালাউইর ছেলেটি তাকে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এই বিষয়ে অনেক ঝামেলা হয়েছিল। এখানকার বাঙালি কমিউনিটি তার এক বন্ধুকে অর্থাৎ জিতু ভাইয়ের বন্ধুকে সন্দেহ করেছিল, যার মাধ্যমেই মূলত তিনি চাকরিতে গিয়েছিলেন। বিষয়টি সাউথ আফ্রিকার নিউজে এসেছিল। ওনাদের বাঙালি প্রবাসী আফ্রিকার কিছু ফেসবুক পেজেও এই ঘটনাটির কিন্তু উল্লেখ রয়েছে। জিতু ভাইয়ের ফ্যামিলি থেকে তার ফ্রেন্ডের ব্যাপারে মামলাও হয়েছে। জিতু ভাই আর নাই। জিতু ভাইয়ের ফেসবুক আইডির যেই নামটা আর কি, বা আইডির যেই লিঙ্কটাও, এটাও আমাদেরকে দিয়েছেন। জিতু ভাই উনি এই দুটো রহস্যময় ঘটনার সাক্ষী হয়েছিলেন। জিতু ভাই আর আমাদের মধ্যে নাই। খুব অনাকাঙ্ক্ষিতভাবেই উনি আহত হয়েছেন প্রথমে, এরপরই উনি মারা যান। খুব বাজেভাবে ওনাকে হত্যা করা হয়েছিল। আসলে প্রবাস জীবনে যারা যান অনেক কষ্ট করেন, উন্নত জীবনের জন্য আবার ইউরোপে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু আসলে আমরা কেউই জানি না আমাদের ভাগ্যে কি লেখা রয়েছে। জিতু ভাই সাউথ আফ্রিকাতে এসে তেমন কোনো ভালো কিছু করতে না পেরে দোকান বন্ধ করে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। মাঝখানে আবার একটি কাজে ঢুকেছিলেন, সেখানেই তার জীবন প্রদীপ নিভে যায়। আমরা জিতু ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন, তাকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করুন। প্রিয় লিসেনার্স, সাউথ আফ্রিকাতে যারা রয়েছেন, এমনকি সাউথ আফ্রিকা ছাড়াও আফ্রিকার অন্যান্য দেশগুলোতে যারা রয়েছেন, সেখানে এই যে যারা ব্যবসা বাণিজ্য করছেন, হর হামেশাই কৃষ্ণাঙ্গদের আক্রমণের শিকার হন। অস্ত্র হাতে নিয়ে সেখানে ক্যাশ বক্সে হামলা করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে, তারপর গুলি করছে, কিডন্যাপের শিকার হচ্ছেন আমাদের প্রবাসী ভাইয়েরা। এরকম ঘটনা কিন্তু অহরহ হচ্ছে সেখানে। আরো একটি ব্যাপার হয়, চুরি ডাকাতি না হলেও এটা এক ধরনের চুরি। তারা জিনিসপত্র কেনাকাটা করে এমন টাইপের টাকা দিয়ে যান, ওই টাকাতে বিশেষ ধরনের কিছু চিহ্ন থাকে,
ব্ল্যাক ম্যাজিক করা কিছু টাকা। এই টাকাগুলো নাকি দেওয়া যাওয়ার পর এই টাকাগুলো আর ক্যাশ বক্সে থাকে না, দিয়ে যাওয়ার পর এই টাকাগুলো একটা সময় হারিয়ে যায়, হিসাব আর মেলে না। এই জন্য অনেকেই ড্রয়ারের মধ্যে বেশ কিছু অন্য ধরনের উপকরণ রাখেন, যাতে করে এই ধরনের টাকা আসলে ওই টাকাগুলো গায়েব হতে না পারে। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের তৃতীয় ঘটনায়। ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ মিশকাত হোসাইন, গ্রাম ঘুনি, ইউনিয়ন বসুন্দিয়া, উপজেলা যশোর সদর, জেলা যশোর। ঘটনাটি ওনার দাদির কাছ থেকে শোনা। ঘটনাটার সময়কাল আজ থেকে আরো বহুদিন আগে, সাল ঠিক মতো বলা খুবই মুশকিল। ঘটনাটি ঘটেছিল ওনার দাদির বাবার সাথে। তার নাম মোতালেব সর্দার। ওনার দাদির বাবা ছিলেন খুব লম্বা চওড়া এবং শক্তিশালী একজন পুরুষ। সে গ্রামের মাতুব্বর ছিলেন। গ্রামের সালিশ বিচারের সময় তাকে ডাকা হতো, তিনি ফয়সালা করতেন। বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে তার বিচক্ষণতা সকলকেই মুগ্ধ করত। একজন সৎ, নির্ভীক এবং নিরপেক্ষ মানুষ হিসেবে সকলের কাছে তিনি পরিচিত ছিলেন। ওনার দাদির বাবার বাসা ছিল যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বাজারের পাশে বুইকারা নামক এলাকার গোরস্থান মোড়ে। তো যাই হোক, প্রতিদিনের মতোই ওনার দাদির বাবা স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিলেন। তখন তার বয়স ছিল প্রায় 40-42 বছর এরকম। টকবগে যুবকের মতোই তখন তার লাগতো। তার যে বয়স হয়েছে সেটা দেখে কিন্তু বোঝা যেত না। আর উনি মাশাআল্লাহ অনেক সুদর্শন মানুষ ছিলেন। যেই তার সাথে দেখা করতো বা যার সাথে তার দেখা হতো, তার সাথে কথা বলার একটা আগ্রহ সৃষ্টি হতো। মানে ওনার সুঠাম দেহ, সুদর্শন চেহারা, যে কোনো মানুষ তাকে দেখলেই কথা বলতে চাইতো, পরিচিত হতে চাইতো। একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব তার মধ্যে ছিল। তো যাই হোক, একদিন তার কাছে একটি খবর আসে যে একটা সালিশের জন্য তাকে যেতে হবে নদীর ওপারে। আর নোয়াপাড়া বাজারের পাশেই ভৈরব নদী, নদীর ওই পারে শঙ্করপাশা, পুরাখালী, মথুরাপুর এই গ্রামগুলো রয়েছে। আর ওনার দাদির বাবাকে যেতে হবে মথুরাপুর এলাকায়। ওই এলাকায় বুইকারা গ্রামের একটি মেয়ে স্বামীর সাথে গন্ডগোল করে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। তার সালিশ করতে হবে। তো যাই হোক, সালিশ এই কারণে করতে হবে যে ওই মেয়ের যারা আত্মীয় স্বজন তারা তো ওই বাড়িতে এসেছে, তাদেরকে দোষারোপ করছে যে আমাদের মেয়ের মৃত্যুর জন্য তোমরা দায়ী, আমরা কেস করব, এই সেই। তো এই জন্য মূলত এই সালিশের আয়োজন। তো ওনার দাদির বাবা আসরের নামাজ পড়েই ওনার একটা বাইসাইকেল ছিল, সেই বাইসাইকেল নিয়ে সালিশের উদ্দেশ্যে রওনা হন। সে সময় তো এখনকার মতো এরকম যানবাহন ছিল না, নদী পার হওয়ার জন্য ছিল নৌকা। তিনি ওই বাইসাইকেলটি নৌকায় উঠিয়ে নদী পার হয়ে মাগরিবের আগে ওই সালিশের স্থানে পৌঁছান। তো মাগরিবের নামাজের পর সালিশ শুরু হয়। তো সেখানে বসার পর ওই মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা তাকে একটু সাইডে নিয়ে যান, যে ভাই আসেন, একটু কথা আছে। তো সাইডে ডেকে নিয়ে বলেন যে সালিশটা আমাদের পক্ষে করে দিবেন, কোনো কেস কাবারির মধ্যে আমরা যেতে চাই না, কোনো ঝামেলা না হয়। যেহেতু মেয়েটা মারা গেছেই, সুইসাইড করেছে, আমরা তো তাকে হত্যা করিনি, তারপরও মারা গেছে, এখন তার বাড়ির লোকজন আমাদেরকে দায়ী করতেছে। এখন এসব ঝামেলা মিটাই দেন, আপনাকে মোটা অঙ্কের টাকা দিব। উনি বুঝতে পারেন যে এই মেয়ের আত্মহত্যার পেছনে এদের একদম প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তাকে হয়তো এমনভাবে নির্যাতন করেছে যার ফলে সেই মেয়েটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। এখন উনি তো সকলের কাছে সৎ মানুষ হিসেবে পরিচিত, কিন্তু ওই সময় কেমন যেন হঠাৎই উনি বদলে যান। উনি ওই মোটা অঙ্কের টাকার লোভে পড়ে যান। আর সালিশে ওই নিরপরাধ মেয়েটির পক্ষে বিচার না করে অপরাধী শ্বশুরবাড়ির লোকেদের পক্ষেই বিচারের রায় প্রদান করে। যাই হোক, মেয়ের পক্ষের লোকজন বিচারের রায় শুনে খুবই হতাশ এবং মর্মাহত হন ন্যায় বিচার না পাওয়ার জন্য। আর এদিকে এই বিচার সালিশ করতে করতে প্রায় রাত বেজে যায় 12টার মতো। তো ওনার দাদির বাবাকে বিচার শেষ করে বাসায় ফিরতে হবে।
তাই সে সালিশের স্থান থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা হন। যেহেতু ছেলে পক্ষের পক্ষে রায় হয়েছে, তাই মেয়ে পক্ষের লোকজন তো অসন্তুষ্টই, তাই না? তো এবং এই অসন্তুষ্ট থাকাটাই স্বাভাবিক। ওনার দাদির বাবা পকেটের টাকা গুজে সেই সাইকেল নিয়ে আবার বাড়ির দিকে রওনা হন। চাঁদের আলো ছিল, ভালোই চালাতে পারছিলেন সাইকেল। সাইকেল চালাতে চালাতে ওই নদীর ঘাটের কাছে আসেন। ওই পর্যন্ত কোনো সমস্যা হয় না। যখন নদীর ঘাটে এসে পৌঁছায় তখন সমস্যা একটা হলো, ঘাটে কোনো নৌকা নেই। আর এত রাত্রে গ্রামে ঘাটে নৌকা থাকবে না, এটাই তো স্বাভাবিক। এখন উনি এই খেয়া ঘাটে দাঁড়িয়ে আছেন এবং ভাবছেন এই সাইকেল নিয়ে সাঁতার কেটে তো নদী পার হওয়া যাবে না। সাইকেল না থাকতো সাঁতার কেটে নদী পার হয়ে যেতাম। এখন কি করব? সাইকেল নিয়ে অপেক্ষা করতে থাকেন এবং চিৎকার করে ও মাঝি মাঝি বলে ডাকতে থাকেন। যদি তার সারা শব্দে কোনো এক মাঝি দূর থেকে চলে আসে এই আশায়, যদিও তিনি বুঝতে পারছিলেন যে এই আশায় মানে বুক বেঁধে লাভ নেই, কারণ তিনি অন্ধকারে ঢিল ছুটছেন। মানুষ যখন খুব নিরুপায় হয়ে যায় তখন খড়কুটো ধরেও বাঁচতে চায়। তো ওই অবস্থায় হয়েছিল ওনার। ওই অন্ধকারে উনি মাঝি মাঝি বলে চিৎকার করছিলেন, কিন্তু কোনো সারা শব্দ কোথা থেকেও আসছিল না। উনি অপেক্ষা করছিলেন। হঠাৎ করে চাঁদের আলো তিনি খেয়াল করেন নদীর মাঝখান থেকে কোথা থেকে যেন একটা নৌকা তার দিকে আসছে। আর ওই নৌকায় একটা ছোট্ট হারিকেন বাঁধা আছে। বোঝা যাচ্ছিল ওই নৌকা একজন মাঝি রয়েছে। ওই নৌকাটি চালাতে চালাতে তার দিকে আসছে। অথচ কিছু সময় আগেও ওই নৌকায় কাউকে দেখা যাচ্ছিল না। ওই নৌকায় বলতে না, মানে নদীতে কাউকে দেখা যাচ্ছিল না। উনি চিন্তা করলেন হঠাৎ করে নৌকা কোত্থেকে উদিত হলো। আবার নৌকায় হারিকেন আছে, তা হারিকেনের আলোটা কেন আমার নজরে পড়লো না? যাই হোক, উনি এসব বিষয় নিয়ে আর ভাবনা চিন্তা করতে চাচ্ছিলেন না। একটা নৌকা পাওয়া গেছে, এটাই তো বেশি। তো নৌকাটা তার কাছাকাছি আসে এবং কর্কশ কণ্ঠে বলে ওঠে, ওপারে যেতে চাইলে তাড়াতাড়ি নৌকায় উঠে বসেন। এই বলে সে চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। তো ওনার দাদির বাবা নৌকা পেয়ে তো খুবই খুশি। কোনো রকমের চিন্তা না করে সাইকেল নিয়ে নৌকায় উঠে পড়েন। তো নৌকা ছেড়ে দিয়েছে, হঠাৎ করে একটা মহিলার আওয়াজ শোনা যায়। তো মহিলা দৌড়ে আসছে এবং বলছে, দাঁড়াও দাঁড়াও মাঝি, দাঁড়াও, আমাকে নিয়ে যাও। তো মাঝি নৌকা কিছুটা ছেড়ে দিয়েছিল, আবার ঘাটে ফিরায়। ওই মেয়েটি নৌকায় উঠে ওই মাঝি যেই পাশে বসেছিল ঠিক সেই পাশটাতে চলে যায়। মেয়েটির হাবভাব দেখে মনে হলো ওই মাঝিকে নৌকা আগে থেকে চেনে। ওই মেয়েটির কাঁধে একটা ঝোলার মতো বাঁধা ছিল। অনেক সময় বেদে সম্প্রদায়ের নারীরা কাঁধে এক ধরনের ঝোলা রাখে, অনেকটা তেমন। নৌকা ছেড়ে দেয়, নৌকা চলছে। নৌকা যখন মাঝ নদীতে চলে এসেছে তখন ওনার দাদির বাবা উনি এক ধরনের একটা শব্দ শুনতে পান। শব্দটা কেমন? ওই মহিলা এবং মাঝি নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে আর হাসাহাসি করছে। যেহেতু ওনার দাদির বাবা এক পাশে বসেছিলেন নৌকার, ওই মোতালেব সর্দার, তো মোতালেব সর্দার উনি এক পাশে বসেছিলেন, আর ওই শব্দগুলো উনি স্পষ্ট বুঝতে পারছিলেন না, কিন্তু তাদের কথাবার্তা হাসাহাসি মনে হচ্ছে আস্তে আস্তে তীব্র হচ্ছে। তো উনি একটু শোনার চেষ্টা করেন যে এই দুইজন কি কথা বলে। উনি ভালো করে খেয়াল করেন যে ওই দুইজন এমন ভাষায় কথা বলছে যে ভাষা উনি আগে কখনো শোনেনি নেই। এটা কোনো আঞ্চলিক ভাষাও না, এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা ভাষা, যেই ভাষা আসলে বাংলা ভাষা না। কিন্তু তখনকার সময় বাহিরের লোকজন নিশ্চয়ই ওইখানে আসেনি যারা নিজেদের মধ্যে তাদের আঞ্চলিক ভাষা বা ভিন্ন দেশের ভাষায় কথা বলছে। তো উনি খুব অবাক হন যে আসলে এরা কি বলে, কিছুই তো বুঝতে পারি না। তখন উনি আরো একটা জিনিস দেখতে পান যে ওই হাসাহাসি কথাবার্তা বলতে বলতেই ওই মহিলা ঝোলার ভিতর থেকে কিছু একটা বের করলো। বের করে ওখান থেকে একটা অংশ ছিঁড়ে ওই মাঝিকে দিল এবং সে নিজে খাওয়া শুরু করেছে। ঝোলার মধ্যে থেকে যখনই জিনিসটা বের করা হয় তখন খুব কটু গন্ধ, মানে বাজে গন্ধ এই মোতালেব সর্দারের নাকে ভেসে আসে। উনি যতটুকু আলো ছিল সেটাতেই খেয়াল করে দেখতে পান যে ওই মহিলা যেই জিনিসটা খাচ্ছে
আর ওই অংশ, ওই জিনিসটা থেকে যে অংশটা ছিঁড়ে ওই মাঝিকে দিয়েছে, মনে হচ্ছে এটা কোনো মানুষের বাচ্চার লাশ। এই দৃশ্য দেখে উনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠেন। আর যখনই চিৎকার দিয়েছেন তখনই ওই নৌকার মাঝি এবং ওই মহিলাটি তার দিকে তাকায়। যখনই তার দিকে তাকিয়েছে তখন দেখতে পাই এই দুইজনের চোখ স্বাভাবিক মানুষের চোখ থেকে অনেক বড় বড়, এবং অন্ধকারে কুকুর বিড়ালের চোখের উপর টর্চ লাইট জ্বালালে যে ধরনের জল জলে একটা ভাব আমরা দেখতে পাই সেভাবে জ্বলছে। এরপর উনি ভয়ে ওই নৌকার উপরই সেন্সলেস হয়ে যান। ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে মনে হচ্ছিল পানি এসে ওনার গায়ে লাগছে। উনি উপুর হয়ে কোথাও পড়ে আছেন, নিচ থেকেও পানির একটা ছিটা এসে ওনার গায়ে লাগছে, মুখে লাগছে। উনি ভালো করে তাকিয়ে দেখেন যে উনি নদীর ভিতরই আছেন, কিন্তু উনি একটি কলা গাছের ভেলার উপরে আছেন। 5-7টা কলা গাছ একত্র করে একটি ভেলা বানানো হয়েছে, সেই ভেলার উপর উনি আছেন। ওনার সাইকেলটা ওই ভেলার উপরে আছে। উনি চিন্তা করেন যে এই ভেলা আসলো কোত্থেকে? একটু আগে তো আমি নৌকায় ছিলাম, আর নৌকায় উনি বিভৎস কিছু দেখেছিলেন। উনি চিন্তা করলেন যেহেতু আমি ভেলার উপর আছি, এখন ভেলা মানে বাওয়ার জন্য তো কোনো বৈঠা নাই। উনি হাত দিয়েই বৈঠার কাজ করতে করতে নদীর পাড়ে চলে আসে। নদীটা কিন্তু খুব বেশি বড় ছিল না, ছোট। উনি সাইকেলটাও উঠান ওখান থেকে। উনি ভাবতে থাকেন যে একটু আগে কি হয়েছিল, কি ভয়ঙ্কর ব্যাপার হয়েছিল, আমি ভেলায় উঠলাম কিভাবে নৌকা থেকে। একথা ভাবতে ভাবতে উনি বাড়ির দিকে সাইকেল চালিয়ে যেতে থাকেন। ওনার বাড়ির কাছাকাছি আসার আগে একটা বড় আম গাছ রয়েছে, ওই সময় ছিল আর কি। তো ওই আম গাছের নিচে লাল শাড়ি পরে কোন একটা মেয়ে বসে আছে। উনি চিন্তা করেন কি ব্যাপারে, এত রাত্রে এখানে একটা মেয়ে বসে আছে, ঘটনা কি? আর যেহেতু উনি গ্রামের মাতুব্বর ছিলেন, স্বাভাবিকভাবেই সবার সাথে কথা বলা, কারো বিপদ আপদে খোঁজখবর নেয়া, এটা ওনার একটা দায়িত্ব ছিল। তো উনি ওই চিন্তা করে ওই মেয়েটির কাছে গিয়ে বলেন যে, কি গো মেয়ে, তুমি কোন বাড়ির? এত রাত্রে এখানে বসে আছো কেন? ঝগড়াঝাটি হয়েছে নাকি বাড়িতে? কোন বাড়ির তুমি বলো, তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। তো এই সমস্ত কথাবার্তা মানে উনি বলছেন, কিন্তু ওই মেয়েটি কোনো উত্তর দেয় না। ওই মেয়েটি মানে নাকি সুরে কান্নাকাটি করছে, মনে হচ্ছে যে সে খুব মনে কষ্ট পেয়েছে। মানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এরকমটা না, মানে সে কাঁদছে আর কি, একটু নাকি সুরে কাঁদছে। কয়েকবার জিজ্ঞেস করে, তো জিজ্ঞেস করার পর বলে যে মানে উত্তর দেয়, সে উত্তর দেয়, বলে যে আমার শ্বশুর বাড়ি, আমি ছিলাম সেখান থেকে আসছি। তখন উনি আবার বলেন যে শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর বাড়ি কোথায়? বলে যে মথুরাপুর। বলে যে ঠিক আছে, তোমার শ্বশুর বাড়ি মথুরাপুর, তোমার গ্রাম কোথায়? বলে যে আমার গ্রাম বুইকারা। তখন ওনার মাথায় একটা বিষয় কাজ করে যে মথুরাপুর যে গ্রামে উনি সালিশ করতে গিয়েছিলেন, যে মেয়েটি সুইসাইড করেছিল, ওই মেয়েটির বাড়ি কিন্তু ছিল বুইকারা গ্রামে। তো এই কথা উনি চিন্তা করছেন, এর মধ্যে হঠাৎ করে দেখেন যে ওই মেয়েটির গলায় একটা রশি বাঁধা আছে, এবং ওই রশিটি আস্তে আস্তে মনে হচ্ছে গাছের উপর থেকে কেউ টানছে। আর ওই মেয়েটিও আস্তে আস্তে ওই রশিতে ঝুলে পড়ছে, এবং কয়েক মুহূর্তের মধ্যে সত্যি ওই মেয়েটি ওই রশিতে ঝুলে পড়ে। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়, জিহবা বের হয়ে আসে, এবং ওই অবস্থায় মেয়েটি বলতে থাকে, লোকে তো তোকে খুব ভালো জানে রে, খুব সৎ, খুব ভালো মানুষ তুই, তাই না? আজকে তুই কি কাজটা করলি? তুই এরকম একটা অসৎ কাজ করতে পারলি? তুই টাকা খেয়ে নিরাপরাধ একটা মেয়ের বিপক্ষে রায় দিলি। ওই মেয়েটি মারা গেছে কেন তুই জানিস? জানিস না। ওই মেয়েটির উপর কি নির্যাতন করা হয়েছিল জানিস? জানিস না। ওই শ্বশুরবাড়ির লোকজনই ওকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। এটা আত্মহত্যা না, এটা হত্যা। কিন্তু তুই ওই মেয়েটির পক্ষে রায় দিসনি ইচ্ছাকৃতভাবে। তুই কি বাঁচতে পারবি? বাঁচতে পারবি না। এর
খেসারত তো তোকে দিতেই হবে। এই কথা বলতে বলতে হঠাৎ করে ওই শূন্য থেকে ওই মেয়েটি ওই মোতালেব সর্দারের উপর ঝাঁপিয়ে পড়ে। যখন ঝাঁপিয়ে পড়ে তখন ওই মোতালেব সর্দার ফিল করে যে একটু আগে এই মেয়েটা একটা মানুষের অবয়বে ছিল, কিন্তু এখন না, সেটা মানুষের অবয়বে নাই, মনে হচ্ছে একটা ভল্লুকের মতো কোন একটা জন্তু, তার গা লোমে ভরা, এই প্রাণীটি তার উপর আক্রমণ করেছে। এদিকে মোতালেব সর্দারের গায়েও কিন্তু অনেক শক্তি ছিল, তিনি প্রাণপণে ধস্তাধস্তি শুরু করেন। কোনো এক কায়দা তার থেকে রক্ষা পেয়ে ওই সাইকেল ফেলে রেখেই উনি দৌড়, আর ওই ভল্লুকের মতো প্রাণীটাও ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে। ওনার বাড়ির কাছে যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের ভিতরে উনি ঢুকে পড়েন। যখন কবরস্থানের মধ্যে ঢুকে পড়েন, ওই প্রাণীটি ওই কবরস্থানের চতুর্দিকে ঘুরতে থাকে এবং তার শব্দ, মানে গোঙানির যে আওয়াজ, এই আওয়াজ করতে থাকে ওই, এবং কবরস্থানের চতুর্দিকে ঘুরছে। মানে এমন একটা অবস্থা যে এই মোতালেব সর্দারের কবরস্থান থেকে বের হলেই তার মৃত্যু নিশ্চিত। কিছু সময় পর ফজরের আজান দেয়, কারণ মোতালেব সর্দার বুঝতে পারছেন না আসলে কয়টা বাজে। ফজরের আজান দেয় এবং আজান দেওয়ার পর উনি দেখতে পান ওই প্রাণীটি আস্তে আস্তে হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে কোথায় যেন চলে গেল। আজানের পর কিছু সময় পর যখন আলো ফুটে ওঠে তখন উনি গোরস্থান থেকে বের হয়েছিলেন। ওই সময় ওনার হাতে, পায়ে, বুকে, পিঠে আঁচড়ের দাগ ছিল যেখানে রক্ত জমাট বেঁধেছিল। এই পুরো ঘটনা তাদের মসজিদের ইমামের সাথে তিনি শেয়ার করেন। তখন ইমাম সাহেব বলেন যে আপনি খুব একটা অন্যায় কাজ করেছেন, আপনার মতো লোকের পক্ষে এই কাজটি করা উচিত হয়নি। প্রথম যে কাজটি আপনি করবেন সেটি হলো ওই মেয়েটির পরিবারের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। যদি তারা ক্ষমা করে তারপরে আপনার বিচার যে ভুল ছিল এই ভুলটা সকলের সামনে স্বীকার করবেন এবং ওই টাকাটা ওই মেয়েটির শ্বশুরবাড়ির লোকদের কাছে ফেরত দেবেন এবং সকলের সামনে ক্ষমা চাইবেন যে তিনি অন্যায় করেছেন, সকলের জন্য তাকে ক্ষমা করে। এর আগে তিনি এই ধরনের কোনো কাজ করেননি, এইটাই ওনার প্রথম এবং এইটাই ওনার শেষ, এর পরেও ইনি এই কাজটি করবেন না। এই ধরনের প্রতিশ্রুতি তাকে দিতে হবে, তাহলেই উনি এই উপদ্রব যেটা শুরু হয়েছে, এটা না হলে কিন্তু এটা তো চলতেই থাকবে, ওনার বাচ্চা কাচ্চাদের উপরেও চলতে থাকবে। কারণ কোনো ভালো জিন এই যে জিনিসগুলোকে দেখেছে সেগুলো আসলে খারাপ জিন না, ভালো জিন। এই ভালো জিনগুলোই ওনাকে এই ভয় দেখাচ্ছে ওনার এই অন্যায়ের কারণে, কারণ তিনি যে অন্যায় কাজ করবেন ওই জিনগুলো এটা মেনে নিতে পারেনি। তো যাই হোক, শেষ পর্যন্ত উনি এই কাজটি করেন। ওনার মতো লোকের পক্ষে ওনার এই অন্যায়কে আসলে স্বীকার করা এটা খুবই একটা বিব্রতকর ব্যাপার ছিল, কিন্তু তারপরেও উনি সেটি স্বীকার করেছিলেন। ওই মেয়েদের, ওই যে মেয়েটি মারা গেছে সেই মেয়ের পরিবারের কাছে গিয়ে উনি ক্ষমা চেয়েছেন। পরবর্তীতে ওই মথুরাপুর গ্রামে গিয়ে ওই মেয়ের শ্বশুর বাড়ির লোকদেরকে সেই টাকা ফেরত দিয়েছেন এবং সকলের কাছে স্বীকার করেছেন ওনার এই বিচারটা ভুল ছিল, সকলের কাছে তিনি ক্ষমা প্রার্থী। যেহেতু তিনি লজ্জিত ছিলেন এই বিষয়টি নিয়ে, সকলে তাকে ক্ষমা করে দেন। আর এরপর থেকে ওনার সাথে এই টাইপের কোনো ঘটনা মৃত্যু অবধি ঘটেনি। তবে হ্যাঁ, উনি যখন ক্ষমা চেয়ে বাড়িতে ফিরেছিলেন ওই রাতে উনি একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে ওই যেই মেয়েটিকে রাতের বেলা লাল শাড়ি পরা অবস্থায় দেখেছিলেন, সেই মেয়েটি স্বপ্নে তার কাছে আসে, এসে বলে যে যেহেতু তুই স্বীকার করেছিস তুই অন্যায় করেছিস, এই জন্য তোকে আর কখনোই আমরা বিরক্ত করব না, আর কখনোই তোর সামনে আমরা আসবো না, আর ভবিষ্যতে এই টাইপের কাজ আর কখনো করবি না। এই কথা বলে একটা অট্ট হাসি দিয়ে স্বপ্নের মধ্যেই ওই মেয়েটি অদৃশ্য হয়ে যায়। উনি স্বপ্নের থেকে এই স্বপ্ন যখন উনি দেখেন, ঘুম ভেঙে যাওয়ার পর ওনার স্ত্রীকে এই ঘটনাটি বলেছিলেন। তো সত্যি 2018 সাল পর্যন্ত ওনার সাথে কোনো ঘটনা ঘটেনি। 2018 সালে ওনার দাদির বাবা, মানে এই মিশকাত হোসেন ভাইয়ের দাদির বাবা, উনি মৃত্যুবরণ করেছিলেন। অনেক বৃদ্ধ বয়সে উনি মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু কোনো ধরনের ভয়ঙ্কর ঘটনা, মানে এই বিষয় নিয়ে কোনো ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ মিশকাত হোসেন ভাইকে। আশা করছি তিনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন। আর প্রিয় লিসেনার্স, আপনাদেরও তার ঘটনাগুলো ভালো লাগবে। চলুন ঘটনায় যাই। ঘটনার স্থান খাগড়াছড়ির মধুপুর এলাকা। ঘটনার সাথে সম্পৃক্ত যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের নামটা বলছি: পারুল চাকমা, রিপেল চাকমা,
নিশু চাকমা এবং আরো বেশ কয়েকজন ব্যক্তি। ঘটনাটি খুবই স্পর্শকাতর। ঘটনাটার সাল 2004 সালের শুরুতে, যেটা চূড়ান্তভাবে শেষ হয় 2007 সালের দিকে। 2007 সালের জুন মাসের 19 তারিখ যখন রিপেল চাকমা চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটালে মারা যান, তখন তার বয়স হয়েছিল মাত্র 31 বছর। ব্লাড মায়োলোফাইব্রোসিস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তিনি। এই রোগে যারা আক্রান্ত হন তাদের শরীরে রক্ত উৎপাদন নাকি বন্ধ হয়ে যায়, তাদেরকে রক্ত পরিসঞ্চালন করে বাঁচিয়ে রাখতে হয়। এই রিপেল চাকমা দেখতে বেশ সুদর্শন ছিলেন। স্থানীয় এক স্কুলে এই রিপেল চাকমা লেখাপড়া করতেন। তারই ক্লাসে আর একজন লেখাপড়া করতেন যার নাম পারুল চাকমা। পারুল চাকমা নিজেও বেশ সুদর্শনা ছিলেন। এই পারুল চাকমাকে প্রেমে পটানোর জন্য একটা প্রতিযোগিতা চলতো ওই এলাকার ছেলেদের মধ্যে। আর এই প্রতিযোগিতারই একজন প্রতিযোগী ছিল এই রিপেল চাকমা। নিজের অনেক চেষ্টায় একটা সময় সে পারুল চাকমাকে নিজের প্রতি আকৃষ্ট করেই ফেলে। শুরুতেই 8-10 জন মা বাবার মতো পারুলের মা বাবা বিষয়টা মেনে নিতে পারেননি। অপরদিকে মা বাবার একমাত্র ছেলে সন্তান রিপেল চাকমার মা বাবা এই বিষয়ে তেমন কিছু জানতেনই না। পারুল চাকমার বাবা ছিলেন গাছ ব্যবসায়ী। পাহাড়ি বিভিন্ন জায়গায় গাছ কেটে সমিল পর্যন্ত পৌঁছে দেওয়াই ছিল তার ব্যবসা। রাঙামাটি আর খাগড়াছড়ির বেশিরভাগ জায়গায় তার যাওয়া আসা ছিল। রিপেল আর পারুল চাকমার সম্পর্কে শুরুতেই রিপেল পারুলের কাছে কিছু বিষয় জানিয়ে দেয়। সেটা হচ্ছে যে মূলত বন্ধুদের সাথে চ্যালেঞ্জ দিয়েই সে পারুলকে পটিয়েছে, কিন্তু পারুল বিষয়টা বিশ্বাস করতে চায়নি। সে বিষয়টা হেয়ালি হিসাবেই নিত। সে রিপেলকে ভালোবাসতেই শুরু করে, কিন্তু রিপেল একটা সময় চূড়ান্তভাবে পারুলকে অবহেলা করতে থাকে। এদিকে পারুল তো রিপেল বলতে একদম পাগল হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো এটার মধ্যে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক এগুলা কিছু নাই। এই পারুল ছিল খুবই ব্যক্তিত্ব সম্পন্ন এক নারী। তার পার্সোনালিটি ছিল খুব স্ট্রং, কিন্তু সে এই রিপেলের প্রেমে পাগল হয়ে গেছে। সে তো আর আগে রিপেলের কাছে যায় নাই, রিপেলই তার পিছন পিছু ঘুরেছে, যার ফলশ্রুতিতে আস্তে আস্তে এমনটা হয়ে গেছে। একদিন বিকালে এই পারুল রাস্তার মাঝখানে এই রিপেলকে হাত জোর করে অনুরোধ করছিল যাতে করে এই রিপেল পারুলকে অবহেলা না করে। তবে এই দৃশ্যটা পারুলের বাবা আবার দেখে ফেলে। অনুরোধের এক পর্যায়ে নাকি রিপেল পারুলকে ধাক্কা দিয়ে ফেলে মানে পথ থেকে সরিয়ে দেয় আর কি, এবং এরপর সে নিজের মতো করে চলে যায়। পারুল অঝরে কাঁদতে থাকে। পারুলের বাবা বাড়িতে এসে পারুলের মাকে বিষয়টা বললে তিনি পারুলের কাছে সবকিছু জিজ্ঞেস করে জানতে পারেন যে পারুল মূলত নিজের ইগোর কারণেই রিপেলকে ছাড়তে পারছে না এত অবহেলার পরেও। কারণ হচ্ছে এতদিন অনেক ছেলের প্রস্তাব পেলেও সে রাজি হয়নি, কিন্তু সে রিপেলকে বিশ্বাস করেছিল। আর আশেপাশের অনেকেই বুঝতে পেরেছে যে সে রিপেলকে পছন্দ করে। এখন সে যদি রিপেলকে ছেড়ে দেয় তাহলে তার ব্যক্তিত্বে আঘাত লাগবে, এই জন্য সে ছাড়তে পারছে না, এই বিষয়টা সে জানায়। তো পারুলের মা বাবা তাকে কোনো রকম ভাবে ওই দিনের মতো বিষয়টা বুঝান আর কি, কিন্তু পারুল বিষয়টি নিয়ে এতটাই চিন্তা করে যে নাওয়া খাওয়া ছেড়ে দেয়। তার একটাই কথা, যে কোনো মূল্যে সে রিপেলকে চায়। অনেক বোঝানো মারধরের পরেও যখন কোনো কাজ হচ্ছিল না, তখন এক প্রকার বাধ্য হয়েই পারুলের বাবা রিপেলের মা বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। রিপেলের মা বাবার কাছে গিয়ে তিনি জানতে পারেন যে এক অদ্ভুত ব্যাপার, এই বিয়েতে রিপেলের মা বাবার কোনো আপত্তি না থাকলেও রিপেল নাকি তার মা বাবাকে জানিয়েছে যে পারুলের বাবা মা যদি এরকম কোনো প্রস্তাব নিয়ে আসে তাহলে এই রিপেলের মা বাবা যেন সেই প্রস্তাবটা ফিরিয়ে দেন, তারা যেন রাজি না হয়। এটাই তার মা বাবা এই পারুলের বাবাকে বলেন যে আমার ছেলে কেন এটা আমাদেরকে বলল পারুলের মতো মেয়ের বিষয়ে, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা এই বিয়েতে রাজি, কিন্তু রিপেল নিজেই তো রাজি না।
সেই তো আমাদেরকে বলেছে যেন প্রস্তাবটা যদি ফিরে দিই, এখন আমরা কি করব? এসব শুনে পারুলের বাবা তো রীতিমতো অবাক হয়ে যান। যে ছেলের মনে তার মেয়ের জন্য কোনো জায়গাই নেই, সেই ছেলের জন্য তার মেয়ে নাওয়া খাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। তিনি তো রাগে ক্ষোভে দুঃখে বাড়িতে গিয়ে তার মেয়েকে বেশ মারধর করেন আর বলেন যে এই ব্যাপার, তুই যেই ছেলের জন্য এরকম করছিস, দেখ আমি নিজে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে এই কথা শুনে আসছি, বিশ্বাস না হলে আমার সাথে চল, তার মা বাবার কাছ থেকে শুনে আয়। বিষয়টি যখন পারুল জানতে পারল এবং নিজেও এটা পরখ করে দেখলো তার বাবার কথা সত্য, তখন এই পারুল জানায় যে এর প্রতিশোধ সে নেবে, কারণ বন্ধু বান্ধবদের সাথে বাজি ধরে সে এই ধরনের কাজ করেছে, সুতরাং এর শাস্তি তাকে পেতে হবে, প্রতিশোধ নেবে সে। এই প্রতিশোধের কথা তার বাবাকে জানায়। আর তার বাবাও দেখলো যে এই ছেলেটা এরকম একটা কাজ করেছে, সুতরাং একে তো শায়েস্তা করতেই হবে। ওই দিনই সিদ্ধান্ত হয় যে রিপেলের উপর কালো জাদু করা হবে। শুরু হয় এক আস্থাভাজন তান্ত্রিকের খোঁজাখুঁজি। তারই ধারাবাহিকতায় পানছড়ির ভাই ছড়া নামক এক জায়গায় এক মারমা তান্ত্রিকের সন্ধান পান তারা, যিনি অধিকাংশ সময় দেশি মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকতেন। শোনা যায় এক বোতল দেশীয় মদ পেলে তিনি ওই দিন অন্য কোনো খাবারই খাইতে চাইতেন না। তো পারুলের বাবা প্রথমে তাকে সবকিছুই খুলে বলেন। তো উনি মাতাল অবস্থায় থাকায় কতদূর কি শুনেছেন এটা হয়তোবা বোঝা গেল না। উনি না শুনে রাজি হয়ে যান, ঠিক আছে কাজটা করে দেবো, এটা তো একদম খুবই সামান্য বিষয়, এটা বলে দেন আর কি। ওই তান্ত্রিকের সাথে কথা বলে আসার সময় তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে সতর্ক করে দেন যে তার স্বামীর মানে যে কোনো কাজ কিন্তু খুবই জঘন্য এবং বিপজ্জনক, কেননা তিনি কাজ করতে গিয়ে প্রত্যেকটা সময় কোনো না কোনো সমস্যা বাঁধিয়ে দেন, কিন্তু সমস্যা বাঁধালেও এটা সমাধান করতে পারেন না। কারণ হলো তিনি যখন ব্ল্যাক ম্যাজিক করেন ওই সময় নেশাগ্রস্ত থাকেন, যার কারণে পরবর্তীতে উনি কোন পদ্ধতিতে ব্ল্যাক ম্যাজিকটা করেছিলেন, ঠিক এক্স্যাক্ট কোন ব্ল্যাক ম্যাজিকটা করেছেন এইটা নাকি পরে আর মনে করতে পারেন না। এইটাই হলো সমস্যা। আর যেহেতু মনে করতে পারেন না, সেটা কাটানোর পদ্ধতিটাও উনি জানলেও কোনটা প্রয়োগ করবেন অনেক পদ্ধতির মধ্যে সেটা বুঝতে পারেন না, যার ফলশ্রুতিতে সমস্যা যদি একবার একটা বেঁধে যায় সেটা মারাত্মক আকার ধারণ করে, এটা সমাধান হয় না। তো পারুলের বাবা এমন সতর্কবার্তা শুনে আসার পথে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করেন যে ওই তান্ত্রিক কেমন লোক। তার এই প্রশ্নের জবাবে সবাই বলে যে সে মাতাল আর লোক ভালো না। মাতাল তো ঠিকই, বিপজ্জনকও বটে, তাই সবাই তাকে সমীহ করে চলতো। তিনি এটাও শোনেন এক প্রতিবেশীর কাছে যে একটা ডাব নাকি একজনের কাছে চেয়েছিলেন এই তান্ত্রিক। ডাব না পেয়ে এমন ভাবে ওই লোকের উপর কালো জাদু করে দেয় যে সে ডাবের পানি ছাড়া আর কোনো কিছুই খেতে পারত না, যার ফলশ্রুতিতে তার শরীরে অতিমাত্রায় পটাশিয়াম হয়ে যায় এবং এই কারণেই সে মারা গিয়েছিল। এসব লোকমুখে শোনার পর পারুল বাবা অবশ্য মনে মনে খুশি হলেন, যাক খুব ভয়ঙ্কর এক তান্ত্রিকের সন্ধান উনি পেয়েছেন। তিনি দু একদিন পরে আবার সেই তান্ত্রিকের কাছে গেলেন। এবার তিনি সাথে এক বোতল দেশীয় মদ নিয়ে গেলেন, যেটা ওই তান্ত্রিকের খুব পছন্দ। তান্ত্রিক তো ওই দেশীয় মদের বোতল পেয়ে খুশিতে আত্মহারা। তিনি চট জলদি পারুলের বাবার কাছে রিপেল চাকমার মা বাবার নাম জিজ্ঞেস করে বাড়ির ভেতর থেকে বেশ কিছুক্ষণ পরে 7টা সাদা কাগজে মোড়ানো মোমবাতি, 7টা সুই, কিছু লাল সাদা সরিষা এনে, মানে মাগি এবং সেতি সরিষা এনে পারুলের বাবার হাতে দেন এবং বলেন যে এই 7টা মোমবাতি 7 দিন সূর্য ডোবার পরে সুইগুলো গেথে জ্বালিয়ে দিতে, আর একটা মাটির পাত্রে সেই সরিষাগুলো 7 দিন অল্প অল্প করে ভেজে আবার তুলে রাখতে। তো পারুলের বাবা যথারীতি তান্ত্রিকের কথা মতো বাড়িতে এসে পারুলকে সবকিছু বুঝিয়ে দেন। পারুলও তার বাবার কথা মতো কাজ শুরু করে দেয়। 1 দিন 2 দিন 3 দিন পার হওয়ার পরেও আশানুরূপ সাফল্য দেখা যাচ্ছিল না। বিন্দুমাত্র অবস্থার পরিবর্তন না দেখে পারুলের বাবা আবার সেই তান্ত্রিকের কাছে যান, কিন্তু গিয়ে দেখেন যে সেই তান্ত্রিক নেশায় বুঁদ হয়ে পড়ে আছে। তিনি বেশ কয়েকবার তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে চলেই আসবেন। সেই তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে তখন উদ্দেশ্য করে বলেন যে ওর কাজ কিন্তু খুবই বাজে, আমি কিন্তু বলছিলাম আপনাকে, কখন কাকে কি করে সে মনে রাখতে পারে না, তাই খুব সাবধানে থাকবেন। তো পারুলের বাবা প্রসঙ্গত তাকেও বিষয়টা খুলে বলেন। সবকিছু শুনে তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে বলেন যেহেতু তিনি 7 দিন এটা করতে বলেছেন, সেহেতু 7 দিন করে দেখেন
কেননা তার স্বামীর ঔষধ নাকি ব্যর্থ হয় না, পরীক্ষিত। এটাও ওই তান্ত্রিকের স্ত্রী বলে দেন। সমস্যা হলো তিনি প্রবলেম যদি একবার বাদিয়ে ফেলেন, এটা সমাধান দিতে পারেন না। এটাই হলো সমস্যা। ভুলে যান কাকে কি ধরনের তন্ত্র করেছেন। তো পাউলোর বাবাও কিছুটা নিরাশ মনে বাড়িতে এসে পাউলকে কাজ চালিয়ে যেতে বলেন। এভাবে 6ষ্ঠ দিন পার হলে রিপেল চাকমাকে আর পথে ঘাতে দেখা যায় না। 7 দিন অতিবাহিত হয়ে 8ম দিনে রিপেল চাকমা খুব সকাল থেকে পাউলের বাড়ির সামনে এসে হাজির। সে দূর থেকেই পাউল চাকমাকে ডাকতে থাকে। রিপেলকে দেখে পাউল আর তার বাবা মনে মনে খুশি হয়ে এইবার তাকে ইগনোর করতে থাকে। এলাকাবাসীকে উল্টো জানায় যে রিপেল এই বাড়িতে এসে জ্বালাতন শুরু করে দিয়েছে। এলাকাবাসী রিপেলকে প্রাথমিকভাবে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু সন্ধ্যায় সে আবার এসে হাজির পাউলের বাড়ির সামনে। তার ভাষ্য সে পাউলকে একটু দেখেই চলে যাবে। হলোও তাই। সে পাউলকে একটু দেখে আবার কারোর সাথে কথা না বলে নিজের মতো করে বাড়িতে চলে যায়। তখন পর্যন্ত তার চাল চলন পোশাক সবকিছু ঠিকঠাক ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু 2-3 দিন পর থেকে রিপেল পাউলকে কেবল দেখা নয়, তার সাথে কথা বলা ছাড়া ওই জায়গা ত্যাগ করতো না। স্বাভাবিকভাবেই রিপেলের বন্ধুরা বিষয়টি তার মা বাবাকে জানায়। তারা তাদের ছেলেকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে তো বটেই, কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর রিপেল পাউলকে না দেখলে বা তার সাথে কথা বলতে না পারলে সেজন্য কেমন অস্থির হয়ে যেত। রিপেল চাকমার মা বাবা বিষয়টি ছেলের দুর্বলতা ভেবে উড়িয়ে দেন, কিন্তু একটা সময় বিষয়টা তীব্রতর হয়ে দাঁড়ায়। রিপেল প্রতিদিনই পাউলকে না দেখে থাকতে পারত না। বিষয়টি রিপেলের পরিবারের অন্য সদস্যদের মনে বেশ সন্দেহের সৃষ্টি করল, আর তারা সেটা নিয়ে তাদের পূর্ব পরিচিত টুকটাক কবিরাজি জানে এমন এক মানুষের শরণাপন্ন হন। তো তিনি বিষয়টা নিয়ে তদারকি করেই জানতে পারেন যে রিপেলকে কালো জাদু করা হয়েছে। রিপেলের পরিবার জীবনের প্রথম এই কালো জাদুর খপ্পরে পড়ে একটা বাজে অবস্থায় পড়েছেন, এটা বুঝতে পারলেন। এবং এটা শুনে তারা ঘাবড়ে গেলেও ছেলের কথা চিন্তা করে বিষয়টা সমাধান চান ওই স্থানীয় তান্ত্রিকের কাছে। তিনি কিছু পদ্ধতি দেন এবং একটা জিনিস দেন এবং বলেন যে প্রতিদিন এই জিনিসটা পানিতে ভিজিয়ে ওইটা রিপেলকে খাওয়াতে হবে। যতদিন সে সুস্থ না হয় ততদিন এটা করেই যেতে হবে। তার কথা মতো রিপেলকে সব করা হচ্ছিল। কয়েকদিন পরে তার এই ছটফটানি ভাবটা কমে আসে। একটা নির্দিষ্ট সময় বেশ উল্লেখযোগ্যভাবেই তার উন্নতি হয়। সে আবার আগের মতোই নিজের জীবনযাপন করছিল। এদিকে তার স্বাভাবিক জীবনযাপন দেখে এটা কিন্তু আবার পারুল এবং পারুলের বাবা মা মেনে নিতে পারছিলেন না। পারুলের বাবা আবার শরণাপন্ন হন আগে সেই তান্ত্রিকের কাছে। এবার ওই তান্ত্রিককে পারুলের বাবা বেশ তুচ্ছ তাচ্ছিল্যের সুরেই বলেন, কি মিয়া, আপনার নাকি অনেক নাম ডাক, 2 দিন যেতে না যেতেই তো আপনার কাজ ফিনিশ, নষ্ট। ধর মিয়া, কেমন কাজ করেন আপনি? এইভাবে বলছে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। আধা মাতাল অবস্থায় পাউলের বাবার কথাগুলো বেশ মনের মধ্যে লাগে সেই তান্ত্রিকের। তিনি বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেন, এই বেটা যা, 2 দিন পরে আমার কাছে আসবি, দেখি কি করা যায়, যা ভাগ এখন তাড়াতাড়ি আমার সামনে থেকে। এদিকে পাউলের বাবা ফিরে আসার সময় শুধু বলেন যে আপনি না পারলে বলে দেন, আমি অন্য ব্যবস্থা করব। তখন তান্ত্রিক ধমকে সুরে বলেন, এই বেটা, তোকে 2 দিন পরে আসতে বলছি না? 2 দিন পরে আয়, এখন আর আমার সাথে কথা বলিস না, আমার মেজাজ গরম করিস না, যা ভাগ। তো 2 দিন পরে পাউলের বাবা কি মনে করে, এইবার দুইটা মানে একটা না, 2টা দেশি মদের বোতল নিয়ে হাজির ওই তান্ত্রিকের কাছে। গিয়ে এক অদ্ভুত দৃশ্য দেখতে পান। তান্ত্রিক তো অধিকাংশ সময়ই এই দেশি মদ খেয়ে মাতাল অবস্থায় থাকতেন। যখন সে একদম স্বাভাবিক থাকতো তখন সে আধা মাতাল অবস্থায়। কিন্তু এবার গিয়ে দেখা গেল তান্ত্রিক একদম স্বাভাবিক, সে মাতলামি করছে না এবং সে মদও খায়নি দেখে মনে হচ্ছে। দেখা গেল সে গভীর মনোযোগ দিয়ে কি যেন করছে আর কি। তো পাউলের বাবাকে দেখে তান্ত্রিকের স্ত্রী এগিয়ে এসে বলেন, আপনি কি যেন কাজ দিয়ে গেলেন। এরপর তো সে নাওয়া খাওয়া ভুলে গেছে, এমনকি সে দেশি মদও খায় না, যেটা ছাড়া তার চলেই না। সে শুধু কাজই করে যাচ্ছে। গত 2 দিন সে শুধু চা বিস্কুট আর অল্প ভাত খেয়েছে, এছাড়া আর কিচ্ছু খায়নি। এটা নিয়ে ওটা নিয়ে কি যেন সব কাজ করে যাচ্ছে। তো পাউলের বাবার আসার বিষয়টি জানতে পেরে সেই তান্ত্রিক গম্ভীরভাবে বলেন, এক পাশে বসো, আমি আসছি। কিছুক্ষণ পরে তিনি আসলেন এবং বেশ কিছু জিনিস পাউলের বাবার হাতে দিলেন। ছোট 2টো কাঠ আঠা দিয়ে একটার সাথে আর একটা চ্যাপ্টা করে লাগানো, পাটের তৈরি লম্বা সুতো দিয়ে ছাল ছাড়ানো 2টো নারকেল, এটা পেঁচানো রয়েছে আর কি ওই পাটের তৈরি সুতা দিয়ে। তারপর 2টো পেরেক, একটা গাছের ছাল, আর সাথে আর একটা ছোট গাছের টুকরা, আর সবশেষে 2টা সুই।
তান্ত্রিক বললেন কোনো একটা আম গাছে ওই দুটো পেরেক গেথে ওই পেরেকের সাথে ওই নারকেলের সাথে যে রশি বাঁধা আছে না, সেই রশিটা নারকেল সহ ওর একটা উঁচু জায়গায় ঝুলিয়ে দিতে, আর ছোট করে দুটো নারকেলই ফুটো করে দিতে, এবং একসাথে লাগানো গাছের যে দুটো টুকরো যে চ্যাপ্টা করে আঠাতে লাগানো হয়েছে যেন ওই নারকেলের পানিগুলো ফোটা ফোটা পড়ে ওইটার উপরে, এরকম একটা ব্যবস্থা করতে। প্রতিদিন ওই গাছের ছালে, যে একটা গাছের ছাল দেওয়া হয়েছে আর একটা ছোট গাছের টুকরা দেওয়া হয়েছে বা একটা কাঠের টুকরা, বোঝা যাচ্ছে একটা ছোট গাছ, এটাকে কেটে একটা টুকরো করা হয়েছে আর কি। তো ওই ছালে যেন ওই টুকরা দিয়ে যেন ঘষতে থাকে। পারুল যখনই সময় পাবে তখনই যেন এই কাজটা করে। রিপেল যখন পারুলের কাছে আসবে তখন ওই সুই দিয়ে ওই রিপেলের দুই হাতের দুই কনিষ্ঠ আঙ্গুল, যেটাকে আমরা অনেকে কেনি আঙ্গুলি বলি, ওই কনিষ্ঠ আঙ্গুল থেকে রক্ত নিয়ে পুনরায় সেই তান্ত্রিকের কাছে যেন এনে দেয় সেই রক্তটা। এরপর বাকি কাজ কি করতে হবে সে পরে জানিয়ে দেবে। পারুলের বাবা তান্ত্রিকের কথাগুলো শুনে তাকে মদের বোতল দুটো এগিয়ে দেয়। এই মদ প্রিয় লোকটা সে জীবনে প্রথমবারের মতো মদ নিতে অস্বীকৃতি জানায়। সে বলে কাজ হোক তারপর নেব, যাও এগুলো নিয়ে যাও। তো পারুলের বাবা অনেক জোর করেই তান্ত্রিকের বাড়িতে মদের বোতল দুটো রেখে চলে আসেন। পারুলকে সবকিছু বুঝিয়ে বলেন। পারুলও নিজেও কাজ শুরু করে দেন, কেবল অপেক্ষা কাজ হওয়ার। 3 দিনের মাথায় বেচারা রিপেল চাকমা হাজির পারুলের বাড়িতে। এবার আর তাকে কোনোভাবেই তার বাড়িতে ফিরিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। এদিকে রিপেলের পরিবারের সাথে বেশ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে পারুলের পরিবার, একে অপরকে দোষারোপ করতে থাকে। বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়, কিন্তু ফলাফল শূন্য। রিপেলকে কোনোভাবেই পারুলের বাড়ি থেকে আনা সম্ভব হচ্ছিল না। উপায়ন্তর না দেখে রিপেলের পরিবার তাদের সেই পুরনো তান্ত্রিকের শরণাপন্ন হন। এবারও তিনি যথেষ্ট তদবির করেন, কিন্তু বিশেষ কোনো কিছুই কাজ হয় না বা কোনো কাজ বাস্তবে দেখা যায় না। আর এরই মধ্যে পারুল তাদের তান্ত্রিকের কথা মতো রিপেলের 2 হাতের 2 কনিষ্ঠ আঙ্গুল থেকে সেই মন্ত্রপুত সুই দিয়ে রক্ত নিয়ে সেই তান্ত্রিকের কাছে পাঠায়। তান্ত্রিক মন্ত্র পড়ে নতুন দুটো সুই দিয়ে দেয় এবং ওই তান্ত্রিক বলেন যে ওই যে গাছের ছাল, তাতে পারুলের 2 ফোঁটা রক্ত দিয়ে ওই সুইগুলো তাতে ঘষে রিপেলকে টানা 7 দিন ফুরে ফুরে 1 ফোঁটা করে রক্ত বের করতে। সেই অনুযায়ী কাজও চলছিল। তার মানে ওই সুই দিয়ে আবার রিপেলের রক্তটা বের করতে হবে। আর বেচারা রিপেল পুরোপুরি পারুলের কাছে জিম্মি হয়ে যায়। পারুল যা বলতো রিপেল কোনো সারা শব্দ না করে সেটাই করত। সারাদিন নিজের কাছে রেখে সন্ধ্যায় রিপেলকে বাড়ি পাঠিয়ে দিত পারুল। মানে পারুল যদি অনুমতি না দিত তাহলে কোনোভাবেই রিপেল বাড়িতে যেতে পারতো না। এদিকে পারুল তাকে বিয়েও করছিল না, তাকে মুক্তিও দিচ্ছিল না। একটা জীবন্ত পুতুলে পরিণত করেছিল রিপেলকে। তবে অদ্ভুত ব্যাপার হলো, শুধু পারুলের প্রতি তার আগ্রহ ছাড়া অন্যান্য সব কিছু, চলনে বলনে পোশাক আশাক সবকিছু কিন্তু স্বাভাবিক ছিল। কোনো অস্বাভাবিকতা ছিল না, কোনো পাগলামি ছিল না। শুধু সে পারুলের ওই বিষয়েই পাগল ছিল, তাছাড়া সবকিছু ঠিকঠাক। তো পারুলের সমাজের লোকেরা পারুলের বাবাকে বলেন যে এই ছেলে মেয়ে দুটোকে বিয়ে দিয়ে দাও, এভাবে চললে তো কেমন দেখা যায়, সমাজ বলে একটা কথা আছে না। এদিকে রিপেলের পরিবার তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যে কোনোভাবে রিপেলকে যেন স্বাভাবিক করা যায়। তারই ধারাবাহিকতায় তারা আরো একজন বড় তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক বিষয়টা নিয়ে বেশ তদারকি করে জানতে পারেন এক অদ্ভুত ভয়ঙ্কর ব্যাপার। রিপেলের শরীরের সমস্ত রক্তই নাকি ভয়ঙ্করভাবে দূষিত হয়ে গেছে। তবে রক্ত পরীক্ষা করে এখন সেটা বোঝা যাবে না, এটা আরো পরে বোঝা যাবে। এটাই হচ্ছে জাদুর একটা লক্ষণ, যে সাথে সাথে সেটা বোঝা যাবে না। এমন সময় বোঝা যাবে তখন আর কাজ করা যাবে না বা সুস্থ করার কোনো উপায় থাকবে না। আর তান্ত্রিক এটাও বলে দেন এখন রিপেলকে পারুল থেকে আলাদা করা অসম্ভব, কারণ এর মধ্যে এমন কিছু বিষয় ঘটে গেছে যার ফলশ্রুতিতে রিপেল আর কখনোই পারুল থেকে আলাদা হতে পারবে না। কেননা রিপেল চাকমার শরীরের রক্তের প্রতিটা ফোঁটায় দূষিত কালো জাদু একদম ভালোভাবে মিশে গেছে। এদিকে এই সময়ের মধ্যেই খাগড়াছড়ি সদর হসপিটালে
ঘটে যায় আর একটা ঘটনা। খাগড়াছড়ি সদর হসপিটালে নিশু চাকমা নামে এক নারী রোগীকে রক্তদান করে রিপেল। আর ওই নিশু চাকমাকে কিন্তু রিপেল চিনত না, আর তাতেই নিশু চাকমার শরীরে প্রবেশ করে রিপেলের দূষিত কালো জাদু মিশ্রিত রক্ত। পারুল চাকমার সাথে কিন্তু পরিচয় নাই এই নিশু চাকমার। এরপরে কিভাবে যেন এই নিশু চাকমা পারুলকে খুঁজে বের করে। এলাকায় তো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পারুলের থেকে বয়সে বড় এক অসুস্থ নারী পারুলকে ছাড়া কিচ্ছু বুঝতে চায় না। পারুল বলতে সে পাগল, দুইজনই মহিলা। রিপেল চাকমার মতো নিশু চাকমা নিজেও পারুলের বাড়িতে অবস্থান নেয়, সে কিছুতেই এই পারুলের বাড়ি ছেড়ে যাবে না। পরে জানা যায় যে উনি সেই রোগী যাকে রিপেল রক্ত দিয়েছিল কয়েকদিন আগেই। নিশু চাকমার পরিবার বিষয়টার কোনো কুল কিনারা করতে পারছিল না যে হলোটা কি হঠাৎ করে। এই মেয়েটা পারুলকে চেনেই না, তাকে খুঁজে বের করে কিভাবে এই পারুলের প্রতি দুর্বল হয়ে গেছে। একজন মেয়ে আরেকজন মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়লো, তাও কোনো পূর্ব পরিচয় ছাড়া। এটা কেমন কথা? এটা তো খুবই অস্বাভাবিক ব্যাপার। এদিকে বেচারা রিপেল চাকমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, প্রচন্ড জ্বর আর শারীরিক দুর্বলতা নিয়ে। এদিকে দুজন মানুষকে নিয়ে বেশ বিপদে পড়ে যায় পারুল চাকমার পরিবার। একদিকে রিপেল আর একদিকে নিশু চাকমা। নিজেদের কুচিন্তা বুমেরাং হয়ে নিজেদের ঘাড়েই চলে আসতে থাকে। সামাজিক পারিবারিক বিভিন্ন চাপের সম্মুখীন হচ্ছিলেন তারা। বিশেষ করে অসুস্থ রিপেলকে নিয়ে বেশ ঝামেলায় পড়ে যাচ্ছিলেন তারা, কেননা রিপেল পারুলকে ছাড়া থাকতে পারছিল না। এদিকে পারুল কিন্তু রিপেলকে বিয়ে করেনি, আবার নিশু চাকমাও পারুলের সাথে ছায়ার মতো সবসময় অবস্থান করছিল। সব মিলিয়ে ভয়াবহ একটা সময় পার করছিলেন তারা। উপায়ন্তর না দেখে পারুলের বাবা পুনরায় গেলেন সেই তান্ত্রিকের কাছে সমাধানের জন্য, কিন্তু বিধিবাম যথারীতি নেশায় বুধ হয়েছিলেন সেই তান্ত্রিক। আদৌ হুশে সে পারুলের বাবাকে চিনতেই পারছিলেন না। রীতিমতো অবাক হয়ে যান পারুলের বাবা। অনেক চেষ্টা করেও পারুলের বাবা সেই তান্ত্রিকের হুশ ফিরিয়ে আনতে পারেন না। পরে তান্ত্রিকের স্ত্রীকে সবকিছু খুলে বলেন তিনি। তান্ত্রিকের স্ত্রী পারুলের বাবাকে বলেন যে তার স্বামী এরকমই, আমি তো আগেই আপনাকে সতর্ক করছিলাম যে আমার স্বামী প্রত্যেকটা কাজ করতে গিয়ে একটা ঝামেলা বাঁধায়, আর এই ঝামেলা সে সমাধান করতে পারে না, কারণ তার তো মনেই থাকে না সে কোন পদ্ধতিতে কাজটা করছে, সমাধান করবে কিভাবে। যেহেতু সমস্যাটা মারাত্মক, সেই কারণে তার স্বামীর হুশ ফিরলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন, এই কথাটা তিনি পারুলের বাবাকে বলেন। এদিকে হাসপাতালে ভর্তি হতে হয় রিপেলকে। বিয়ে না করেও সর্বক্ষণ রিপেলের সাথেই থাকতে হচ্ছিল পারুলকে। সাথে নিশু চাকমাও ছায়ার মতো লেগে আছে। কি একটা ভয়ঙ্কর ব্যাপার! রিপেলের জীবন নরক বানাতে গিয়ে পারুল নিজেই নিজের জীবনকে একদম নরক বানিয়ে ফেলেছে। ওই রিপেলের কাছ থেকে সে সরতে পারে না, রিপেল চিৎকার চেঁচামেচি শুরু করে, আবার সাথে লেগে আছে আর এক মহিলা নিশু চাকমা। এ কেমন এক আজব সমস্যা! এবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়ে তারা। থানায় ডায়েরি করেন রিপেলের পরিবার। তদন্ত অফিসার রিপেলের সাথে কথা বলে রিপেলের পরিবারকে ফিরিয়ে দেন, কেননা পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে তারা এই কালো জাদুর কথা বলেছে। এখন আইনে কি এই বিষয়গুলো চলে? নিশ্চয়ই না। এদিকে রিপেল পারুলের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে নারাজ। এটা যখন ওই পুলিশ কর্মকর্তা জানতে পারলেন, কথা বললেন রিপেলের সাথে, এমনকি লিখিত স্টেটমেন্ট নিলেন যে পারুলের বিরুদ্ধে রিপেল কোনো অভিযোগ করবে না, এরপরে তো আর কোনো কথা থাকে না, কারণ তাদের প্রত্যেকের বয়সী 18 বছর প্লাস হয়ে গেছে। এখন তো এটা তো আর চলে না, কোনো আইনি ঝামেলায় আসলে ফেলা যায় নাই পারুলের পরিবারকে। শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন রিপেলের পরিবার, কিন্তু সেটা হয়নি। তো ঘটনার তীব্রতা দেখে পারুলের বাবা পুনরায় গেলেন সেই তান্ত্রিকের কাছে। দুর্ভাগ্য যে আজ তিনি বাড়িতেই নেই। পরে তার স্ত্রীর সাথে কথা বলে জানা গেছে তান্ত্রিকের স্ত্রী তান্ত্রিকের হুশ ফিরলে তাকে সবকিছু খুলে বলেন, কিন্তু তার স্বামী উত্তর দেয় যে তার তো এত কিছু মনে নাই, যেটা সবসময় হয় আর কি। তো বাড়ি থেকে বেরিয়ে যে কোথায় গেছেন তার কোনো খোঁজ খবর নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে পারুলের বাবা। তবুও তিনি সেই তান্ত্রিককে যথাসাধ্য খুঁজে বের করার চেষ্টা করেন। নিজের জানাশোনা সবাইকে অনুরোধ করেন তাকে খুঁজে দিতে, কিন্তু যে বা যারা সেই তান্ত্রিককে চিনতেন তারা অনেকটাই নিশ্চিত ছিলেন তাকে খুঁজে পাওয়া গেলেও এর কোনো সমাধান হবে না। খুঁজতে পাওয়া যাবেই, তার ফ্যামিলি এখানে আসবেই, তো মাঝে মাঝে এরকম 3-4 দিনের জন্য হাওয়া হয়ে যায়, আবার চলেও আসে, কিন্তু এই তান্ত্রিকটা নিজের কাজ মনে রাখতে পারেন না, এজন্য সমাধানও হবে না। এদিকে রিপেল চাকমার শারীরিক অবনতি হচ্ছিল, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে শেষ পর্যন্ত জানা যায় শরীরে নতুন করে রক্ত উৎপন্ন হচ্ছে না, কোনো এক অজানা কারণে হঠাৎ করেই এক জটিল রোগে আক্রান্ত হয় সে। কিন্তু অজানা কারণ তো না, কারণ তো অবশ্যই রয়েছে। এদিকে পাউল চাকমা নিজেও শান্তিতে ছিল না। একটা সময় চিকিৎসকরা পরামর্শ দেন যতদিন রিপেল চাকমা বেঁচে থাকবেন ততদিন তাকে রক্ত সঞ্চালন করেই বেঁচে থাকতে হবে। এভাবেই নির্দিষ্ট সময় পরে রিপেলকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখা হয়। কিন্তু মূল সমস্যা হয় পাউল চাকমার প্রতি নিশু চাকমার আকর্ষণ কোনোভাবেই কমানো যাচ্ছিল না। বেশ কদিন পরে কালো জাদু করা সেই তান্ত্রিকটার সন্ধান পাওয়া গেলেও তিনি ঠিক মনে করতে পারছিলেন না যে আসলে কি ধরনের কালো জাদু তিনি করেছিলেন। তবে একটা কথা বারবার বলছিলেন যে রাগ করে যেহেতু কাজটি করেছেন সুতরাং বিশেষ কিছুই উনি করেছেন, আর যেহেতু একটা জটিল সমস্যার উদ্ভব হয়েছে তাহলে ওই রোগী মারা যাবে, এটাই উনি বলছিলেন আর কি। এরকম উদ্ভব কথা শুনে পাগলের বাবা সেই তান্ত্রিককে অনেক অনুনয় বিনয় করেন এবং নিশু চাকমার বিষয়টাও জানান। তখন আবার ওই মদ্যপ তান্ত্রিক বলেন যে এটা মনে হয় অন্যরকমের একটা কালো জাদু করছিলাম, কিন্তু কি করছিলাম তা তো জানি না। মানে একদম এলোমেলো কথাবার্তা তার। এখন ঝামেলা যেটা হয়, রাগের মাথায় পাউলের বাবা সেই তান্ত্রিকের গায়ে হাত তুলে বসেন এবং বলেন যে যে কোনো মূল্যেই সেই যেন এই সমস্যার সমাধান করে। তিনটা জীবন বিপন্ন হতে চলেছে। এখন গায়ে হাত তুলে পাউলের বাবা তো চলে আসেন ঠিকই, কিন্তু সেই মদ্যপ তান্ত্রিক যেন আরো খেপে। এবার তিনি পাউলের বাবাকেও কালো জাদু করে দিয়েছেন। কয়েকদিনের মধ্যে তার ব্যবসা বাণিজ্য ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। পরে পাউলের বাবা অনেক মাফটাপ চেয়ে তান্ত্রিককে অনুরোধ করেন। তান্ত্রিকের বউ তান্ত্রিককে খুব করে অনুরোধ করেন যে এই ঝামেলা করো না, খুব ঝামেলা হয়ে যাচ্ছে, ছেলেপেলেগুলোর জীবন বিপন্ন, তুমি এটা তুলে নাও। এখন তান্ত্রিক তো মনে করতে পারেন না, তার স্ত্রীর কথায় উনি রাজি হন যে ঠিক আছে এই সমস্যার সমাধান আমি চেষ্টা করব খুঁজতে, কিন্তু মনে তো করতে পারেন না। এইভাবে আজকাল করতে করতে 2007 সালের জুন মাসের 19 তারিখে রিপেল চাকমা মাত্র 31 বছর বয়সেই পাউলের প্রতি প্রবল আকৃষ্ট থেকেই মারা যায়। অমীমাংসিত হয়ে রয়ে যায় নিশু চাকমার পরিণতি। চট্টগ্রাম থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া পাউল চাকমার বাকি জীবন নিয়ে, কারণ চট্টগ্রাম থেকে হঠাৎ করে পাউল চাকমা নাকি নিরুদ্দেশ হয়ে যায়। রিপেল চাকমার মৃত্যুর পর পাউল চাকমাকে তার পরিবার পুনরায় খাগড়াছড়ি নিয়ে যাননি, যার ফলশ্রুতিতে এই পারুল চাকমার অবস্থানটা জানা যায় না। তবে সেই তান্ত্রিক নিশু চাকমাকে পারুল চাকমা থেকে সরিয়ে আনতে পেরেছিলেন, তবে সেটা কিভাবে এনেছিলেন সেটা জানা যায় না। মানে পরবর্তীতে ওই নিশু চাকমাও সে তার বাড়িতে চলে যায়। এই ঘটনাটি মূলত এই পারুল চাকমার স্থানীয় চাচাতো ভাই, যিনি জয় বড়ুয়ার একজন কলিগের ঘনিষ্ঠ বন্ধু, এইভাবেই ঘটনাটি আসলে সংগৃহীত হয়েছে। পারুল চাকমার বাবা এখনো জীবিত আছেন, তবে উনি পাপের প্রায়শ্চিত্ত হিসাবে রিপেল চাকমার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন, কারণ ওনার আর্থিক অবস্থা ভালো ছিল। আর পারুল চাকমার বাকি দুই বোনের বিয়ে হয়ে যায়, আর পারুল চাকমার অবস্থান তার পরিবার থেকে স্পষ্ট করা হয় না, সে কোথায় আছে, কিভাবে আছে, তার বিয়ে হয়েছে কিনা। রিপেল চাকমার পরিবার একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে কালের নিয়মে একাকী জীবনযাপন করছেন, এখনো তারা জীবিত আছেন। প্রিয় লিসেনার্স, খুবই অদ্ভুত ব্যাপার তাই না? রক্ত আর একজনকে দেওয়ার মাধ্যম দিয়ে তার শরীরেও অদ্ভুত এক আকর্ষণ সৃষ্টি হয়ে যায়, সে নারী হয়েও নারীর প্রতি আকৃষ্ট হয়ে যায়। মূলত এই রিপেল চাকমার শরীরে যেই দূষিত রক্তটা সৃষ্টি হয়েছিল, যার ফলশ্রুতিতে রিপেল চাকমা পারুলের প্রতি আকৃষ্ট ছিল। আর এই রক্ত যখন নিশু চাকমার শরীরে যায়, সে নারী হয়েও এই পারুল চাকমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এই ঘটনার অদ্ভুত ব্যাপার এটাই, কারণ ইতোপূর্বে এই ধরনের ব্যাপার আগে কখনো ওভাবে শোনা যায়নি। আমার বলা যতগুলো ব্ল্যাক ম্যাজিকের ঘটনা রয়েছে, এটাই সবচাইতে ডিফারেন্ট একটা জিনিস। প্রিয় লিসেনার্স, এর থেকেই বোঝা গেল যে রক্ত দেওয়ার ক্ষেত্রেও আমরা যদি নিশ্চিতভাবে বুঝতে পারি যে তিনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তাহলে রক্ত নেয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা রক্ত নেয়ার ক্ষেত্রে সাধারণত যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে যে বিভিন্ন জটিল যে রোগগুলো রয়েছে সেগুলো স্ক্রিনিং করা হয়। ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত কিনা সেটা তো আসলে বোঝা সম্ভবই না,
কিন্তু আমি এটা বলছি, যদি আমরা জানি যে উনি আক্রান্ত তাহলেই শুধু এটা আমরা নিব না। আর এটা আসলে বোঝাটা খুবই কঠিন ব্যাপার, এটা কোনোভাবেই আসলে বোঝার উপায় বের করা যায় না। কারণ একটা মানুষ যদি অসুস্থ অবস্থায় থাকে, তার রক্ত প্রয়োজন, এখন যদি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত বলে আমরা তার থেকে রক্ত না নিই, বিষয়টা শুনলে মানুষ কি বলবে, এই চিন্তা করে হয়তো আমরা নিয়ে নিই। তবে এই ধরনের ঘটনা খুবই রেয়ার। আশা করছি যে এই ঘটনা শোনার পর লিসেনাররা এই বিষয়ে সতর্ক থাকবেন। আর আমিও যেহেতু বিষয়টা নতুন করে শুনলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবো।